প্রশ্ন কিংবা জানা আছে নাকি? মানে ততটুকু কি আমরা বাসায় একটু দেখছিলাম? জি জি স্যার দেখছিলাম এবং একটা প্রবলেম ছিল ওটাও সলভ করছি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কথা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, তো আমরা এখন আগাই। তো আমরা কালকে দেখছি শুধু একটা সি প্রোগ্রাম দেখতে কেমন সেটা, তাই না? আসসালামু আলাইকুম। সালাম। ভাই তো আমরা করতে পারতেছি না স্যার, ওই যে প্রেজেন্ট দিতে পারতেছি না, ওই লিংকটা পাচ্ছি না। গ্রুপে একটু বা মেসেঞ্জারে কেউ সাহায্য করেন, লিংক তো আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? জি ভাই। তো আমি যেটা করি, আমি কম্পাইলারটা মানে ওপেন করি, কোড ব্লকস কম্পাইলারটা ওপেন করলাম। ওই যে মেসেজে অলরেডি আপনাদের চ্যাটে লিংকটা দেওয়া আছে, চ্যাটে অলরেডি আজকে কে যেন দিয়েছে অলরেডি। স্যার আমি একটা কথা বলবো। আচ্ছা, তো আমরা গতদিন একটা প্রোগ্রাম দেখছি, দুইটা প্রোগ্রাম দেখছি আর তার বিভিন্ন অংশ, যে হেডার ফাইল কাকে বলে, প্রিন্ট আমরা কেমন করে করতে পারি, মেইনটা কি, মানে বিভিন্ন অংশগুলো আমরা দেখছি, তাই না? এই আর কিছু দেখি নাই আমরা। তো আজকে আমরা কোথা থেকে শুরু করব দেখি। তো কতদিন আমি আরেকটা জিনিস বলছিলাম, প্রি প্রসেসর কমান্ড তো বলছিলাম গতদিন, তাই না? প্রি প্রসেসর কমান্ড মানে হ্যাশ ইনক্লুড, যে অংশটুকু হ্যাশ ইনক্লুডটা আমাদের বলতে ছিল কি প্রি প্রসেসর কমান্ড। হ্যাঁ, ওখানে এখন আমরা একটু দেখব স্টেটমেন্ট আর এক্সপ্রেশন। স্টেটমেন্ট কি? কোন সার্থক বাক্য শেষে আমরা যেমন দাড়ি দিই, ইংলিশে ফুল স্টপ দিই, আর আমরা সি প্রোগ্রামিং কোন স্টেটমেন্ট যেটা কোনো একবারে নির্দিষ্ট কোনো কাজ করে, একটা ফুলফিল একটা কমান্ড যেটা নির্দিষ্ট একটা কাজ করবে, সেটাকে বলা হয় একটা স্টেটমেন্ট। যেমন এখানে দিয়ে দেওয়া আছে, একটু খেয়াল করেন যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, তো এটা নির্দিষ্ট কোনো কাজ করতেছে, ঠিক আছে? এটা নির্দিষ্ট কোনো কাজ করতেছে, আর এটা ইন্ডিভিজুয়াল একটা কমান্ড হিসেবে কাজ করতেছে, যে কি করবা, প্রিন্ট করবা হ্যালো ওয়ার্ল্ড। এই এর সাথে অন্য আর কারো স্যার আপনার বইয়ের লিংকটা যদি একটু দিতেন স্যার, তাহলে একটু খুশি হতাম। বইয়ের পিডিএফ এর কোনো লিংক নাই। আচ্ছা, তো এখন একটু খেয়াল করেন, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, তো এটা একটা স্টেটমেন্ট, আর এই স্টেটমেন্টটা আমরা এক্সিকিউট করছি। তো এই সি প্রোগ্রামিং এ প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি হবে? সেমিকলন হবে। আর এক্সপ্রেশন, তো এক্সপ্রেশন গুলো কি, যে আমরা নিচে কিছু দেখতে পাচ্ছি, যারা আমরা ম্যাথমেটিক্স যারা করছি তারা জানি যে a গ্রেটার দ্যান b, a লেস দ্যান b, a গ্রেটার ইকুয়াল টু b, a লেস ইকুয়াল টু b, এরকম যদি কিছু থাকে, a ইকুয়াল টু b, এটা কোথায় ব্যবহৃত হবে, কোথায় ব্যবহৃত হবে, কিভাবে ব্যবহৃত হবে, এটা আমরা শিখবো। তো এরকম প্যাটার্নে যদি আমরা কোনো কিছু দেখি, সেটাকে আমরা বলবো এক্সপ্রেশন। আর যদি কোনো সার্থক স্টেটমেন্ট থাকে, সার্থক কোনো কমান্ড থাকে, নির্দেশনা থাকে, ইনস্ট্রাকশন থাকে, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট। আর এক্সপ্রেশন কি? যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা যেমন দেখি, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু দিয়ে, ঠিক আছে, এগুলোকে আমরা বলবো এক্সপ্রেশন। এই তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখবো, যেটাকে বলতেছে কমান্ড। আচ্ছা, আপনারা আপনাদের সাউন্ড গুলো মিউট করে রাখবেন, যখন শুধু কথা বলবেন তখন আনমিউট হয়ে নেবেন। আমি আবার মিউট করে দিলাম সবাইকে। এখন কমেন্ট কাকে বলে? তো কমেন্ট বলতে বোঝায় মন্তব্য। তো কমেন্ট বোঝার আগে আমরা একটা সিচুয়েশন থিঙ্ক করি। সিচুয়েশনটা হলো এরকম, যে সে মনে করেন আপনি একজন শিক্ষক, আপনি কোনো স্টুডেন্টের খাতা দেখতেছেন। এখন খাতাতে সেই স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ভুল করলো, অঙ্কে ভুল করলো, ঠিক আছে, অঙ্কে কি করলো? ভুল করলো। আচ্ছা, অঙ্কে যদি ভুল করে, ও আপনারা ওই যে পড়ার জন্য যে ডকুমেন্ট চাইলেন না, পড়ার জন্য ডকুমেন্ট, ঠিক আছে, আমি আজকে একটা বাংলা ডকুমেন্টের মানে নেকটার থেকে আপনাদের একটা ম্যানুয়াল দেওয়া হবে, মানে টিচিং মেনু, মানে আর কি ট্রেনিং ম্যানুয়াল দেওয়া হবে একটা সি প্রোগ্রামের উপরে। তো সেটা ট্রেনিং শেষে হার্ড কপি দেওয়া হবে। তো ওইটারই সফট কপি আমার কাছে আছে। এখন ওইটার পিডিএফটা আমি গুগল ড্রাইভে আপ করে আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনারা ওইটা নিয়ে নিলে ওইটা বাংলা ডকুমেন্টটা পড়তে পারবেন। আমার বইটাই ওইটার কাছাকাছি। তো
একটু দেখি কমেন্টটা কি জিনিস। যে আপনি মনে করেন একজন স্টুডেন্টের খাতা দেখতেছেন এবং খাতায় সে অঙ্ক করছে, প্রতি অঙ্কে 10 মার্ক, কিন্তু একটা অঙ্ক সে ভুল করছে। এখন ভুল করলে আপনি তাকে মার্ক দিলেন 6, তো সে ভুল করছে, আপনি তাকে 6 মার্ক দিলেন, এটা তো আপনার অপরাধ না, তাই না? তাই তো নাকি? শোনা যাচ্ছে কি? জি আচ্ছা, স্যার, আপনারা শোনা যায়। আপনাকে, হ্যাঁ। তো সে যদি ভুল করে আর আপনি যদি তাকে 6 মার্ক দেন, এটা কিন্তু আপনি ঠিক করলেন, ঠিক মানে ভুল করেননি। এইটা গেল একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশনের কথা বলি, যে সে ভুল করলো, আপনি 6 মার্ক দিলেন এবং পাশে লিখে রাখলেন সে কোথায় ভুল করলো। বোঝা গেল কি কথা? একবার জি স্যার। আপনি 6 দিয়েছেন কিন্তু কিছু লিখে রাখেননি, দ্বিতীয়বার 6 দিয়েছেন এবং পাশে লিখে রাখছেন সে কোথায় ভুল করছে। তো দুই ক্ষেত্রেই তার মার্কের কোনো কমতি হয়নি, আপনারও কোনো ভুল না, সবই ঠিক আছে। কিন্তু কি হলো, যে দ্বিতীয়বার কমেন্ট লিখে রাখার কারণে, একটা মন্তব্য লিখে রাখার কারণে তার বুঝতে সুবিধা হবে যে সে কোথায় ভুল করছে, ঠিক কিনা? ইয়েস স্যার। তাই না? শুধু তার এটা সুবিধা হবে যে সে কোথায় ভুল করছে, এটা বুঝতে সুবিধা হবে। তো কমেন্ট বা মন্তব্য যে কাজটা করে, যে একটা প্রোগ্রামের আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বাড়ায়, প্রোগ্রামের আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিটা বাড়ায় কমেন্ট। তো কেমন করে বাড়ায় আমরা একটু দেখি। যে আমরা যে প্রোগ্রামটা দেখছি, ধরেন আমরা এখন সি প্রোগ্রাম যদি কেউ কখনো চোখে না দেখে থাকে, তার কাছে যদি আমরা এটা নিয়ে উপস্থাপন করি যে এটা কি বলতো, তো সে কি বলতে পারবে যে এটা কি? বলতে পারবে না, তাই না? যে আমাদের দেশে আমাদের ফ্যামিলির যারা সিনিয়র সিটিজেন, তাই না, আমাদের দাদা নানা যারা থাকে, তাদেরকে যদি বলি যে এই সি প্রোগ্রামটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখাই যদি তাদের কাছে বলি যে এটা কি, তো তখন তারা তো বুঝতে পারবে না যে এটা কি। বুঝতে পারবে কি? না স্যার, হ্যাঁ। বুঝতে পারবে না। কিন্তু আমরা উপরে কিংবা মধ্যে কোথাও যদি এরকম করে ধরেন একটা লিখে রাখতাম, দিস ইজ এ সি প্রোগ্রাম, দিস ইজ এ সি প্রোগ্রাম লিখে রাখলাম। তো এটা যদি আমরা লিখি, তাহলে এই লেখাটা দেখে তারা কি করতে পারবে? লেখাটা দেখে বুঝতে পারবে যে এটা একটা সি প্রোগ্রাম, ঠিক কিনা? জি স্যার। ইয়েস স্যার। তারা এইটা বুঝতে পারবে। কিন্তু এই যে লেখাটা, এইটার আমাদের আউটপুটের উপরে কোনো প্রভাব ফেলে না। দেখেন একটু খেয়াল করে, আমরা যদি রান করি, তো আমাদের গতদিন যে আউটপুট ছিল আজকেও তাই। আমাদের আউটপুটে কোনো প্রভাব ফেলছে না। তো এই যে আমরা কিছু লিখে রাখি প্রোগ্রামের আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বাড়ানোর জন্য, সে এই ফাংশনটা মেইন ফাংশন, কিন্তু এটা কি একদম সি প্রোগ্রাম বোঝে না। তো আমরা এখানে লিখে রাখতে পারি, দিস ইজ মেইন ফাংশন, ঠিক আছে? এরকম লিখে রাখতে পারি। তো লিখে রাখলে কি হয়, এই প্রোগ্রামটার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটিটা বাড়ে। আবার এখানে লিখে রাখতে পারি যে ফর প্রিন্ট, এরকম লিখে রাখলাম, মানে আমার যেটা দরকার। এখানে যেরকম মেইন ফাংশন শেষ হয়েছে, আমরা লিখে রাখলাম এন্ড অফ মেইন ফাংশন, এরকম লিখে রাখলাম, তাই না? তো তারপরে হেডার ফাইলের এখানে লিখে রাখলাম দিস ইজ হেডার ফাইল, এরকম আমরা করতে পারি। কিন্তু এইগুলো কি করবে, প্রোগ্রামিং এর আউটপুটের উপরে কোনো প্রভাব ফেলবে না, আমাদের যে আউটপুট ছিল তাই, ঠিক আছে? তো এই কমেন্ট, এই যে আমি যেটা লিখলাম এটা কমেন্ট, এবং কমেন্ট কি করে লেখে, কমেন্ট কত প্রকার, সেটা আমাদের শেখার বিষয়। তো একটু খেয়াল করে দেখেন, এই সিতে কমেন্ট দুই প্রকার, একটা হলো সিঙ্গেল লাইন আর একটা হলো মাল্টি লাইন কমেন্ট। একটা কি সিঙ্গেল লাইন আর একটা মাল্টি লাইন। তো সিঙ্গেল লাইন কমেন্ট যেটা করতে হয়, যে ডাবল স্ল্যাশ দিয়ে, আমরা যদি এরকম ডাবল স্ল্যাশ দিয়ে যদি কিছু লিখি, দিস ইজ এ কমেন্ট, এটা হবে সিঙ্গেল লাইন কমেন্ট, ঠিক আছে? আর যদি আমরা মাল্টি লাইন কমেন্ট যদি লিখি, তাহলে আমাদেরকে স্ল্যাশ দিতে হবে, স্টার দিতে হবে, দিয়ে দিস ইজ এ কমেন্ট হ্যালো স্যার। ফর সি প্রোগ্রামিং, ঠিক আছে? বলেন কে কি বলতেছেন? স্যার ওই নতুন ঢুকলে স্যার এই টুংটাংটা। তো আমরা প্রথম যে লাইনটা দেখলাম, এইটা হলো আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট, আর দ্বিতীয় যে লাইনটা দেখলাম এইটা হলো মাল্টি লাইন কমেন্ট। তো একের অধিক লাইন যে কোনো যত সংখ্যক লাইন হয় সেটা হতে পারে, ঠিক আছে?
তো কমেন্ট আমরা কি জন্য লিখবো? শুধু প্রোগ্রামের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর জন্য। তো এখন একটু খেয়াল করে দেখেন, আমরা একটা প্রোগ্রাম লিখছি, আমরা এইটার মধ্যে কয়েকটা কমেন্ট লিখছি। তো কয়েকটা কমেন্ট লিখলে আমি যদি এই কমেন্টটাকে একটু চেঞ্জ করি, সে স্ল্যাশ দিয়ে স্টার্ট দিলাম, আবার স্টার্ট দিয়ে স্ল্যাশ দিয়ে শেষ করলাম। তো শেষ করলে এই কমেন্টটা কি হচ্ছে? এই কমেন্টটা কি হচ্ছে বলেন তো? এটা সিঙ্গেল লাইন না মাল্টি লাইন? মাল্টি লাইন। এটা মাল্টি লাইন, কিন্তু লাইন আছে তো একটা, কিন্তু আমরা মাল্টি লাইন বলতেছি কেন? এটা তো সিঙ্গেল লাইন। এটাকে মাল্টি লাইনে ইউজ করা যায়। মাল্টি লাইন সিনট্যাক্স ইউজ করা, মানে মাল্টি লাইনের যে রুলস সেটা ইউজ করা, তাই তো? স্যার মাল্টি লাইনে সিঙ্গেল লাইনও রাখতে পারি, মাল্টিপল লাইনে রাখতে পারি, মানে হ্যাঁ দুটাই আমার হ্যাঁ অপশন। হ্যাঁ হ্যাঁ। তো এইটাকে মনে রাখার জন্য আমি একটু বলি, যে দেখেন একটা 10 লিটারের পাত্র, 10 লিটারের পাত্র, তো 10 লিটারের পাত্রে আপনি 1 লিটার রাখতে পারবেন না? জি স্যার। সম্ভব। তো মাল্টি লাইন মানে কি? একের অধিক, সেখানে আমরা 1 লিটারও রাখতে পারি। বোঝা গেছে? কিন্তু যেটা সিঙ্গেল লাইন, 1 লিটারের পাত্রে তো আপনি কখনো 10 লিটার রাখতে পারবেন না, পারবেন? না স্যার। ইম্পসিবল। তাহলে কি সিঙ্গেল লাইনে কখনো মাল্টি লাইন রাখা যাবে না, কিন্তু মাল্টি লাইনে সিঙ্গেল লাইনও রাখা যাবে। এই এক্সাম্পলটা দিলাম এই জন্য যাতে করে আমাদের মনে থাকে, আর কিছু না। আচ্ছা, তো আমরা এখন চলে যাব এই কমেন্ট তো আর দরকার নাই, কমেন্ট আমরা নিজের ইচ্ছা মতো লিখবো। দেখেন এই বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা আছে, বইয়ের মধ্যেও এই কথাগুলো লেখা আছে এভাবেই। তো দেখেন চলক, ভ্যারিয়েবল চলক বা ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট। তো আমরা যারা ম্যাথমেটিক্স করেছি, আমরা যারা ছোটবেলায় 1 2 3 আমরা ক্রস করে আসছি, তো 3 4 পর্যন্ত পড়লে আমাদের ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট সম্পর্কে একটা ধারণা হয়। তো ভ্যারিয়েবল বলতে আমরা কি বোঝাই? ভ্যারিয়েবল বলতে কি বুঝি? যেটা ভ্যারি করে, তাই না? যেটা ভ্যারি করে, যেরকম আমাদের যখন জ্বর হয়, তো আমরা থার্মোমিটার দিয়ে জ্বর মাপি না? জি তো জ্বর তো মাপি, এখন জ্বর মাপলে দেখা যাচ্ছে কোনো সময় 98, কোনো সময় 98.5, কোনো সময় 100.2 এরকম আসে না? জি মানে এই যে আমার ভ্যারিটা করতেছে, এটা একটা ভ্যারিয়েবল। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যে আমরা পৃথিবীর ব্যাসার্ধ, এটা চেঞ্জ হয় নাকি? না এটা কোন এটা চেঞ্জ হয় না। তারপরে আমরা আবার জানি যে পাই নামে একটা কনস্ট্যান্ট আছে, পাই। তো সায়েন্সে যারা পড়ে তারা একটু ভালোই জানে পাইটাই ব্যবহার করতে হয়। তো পায়ের ভ্যালু তো চেঞ্জ হয় না, হয় নাকি? না। জি সোজা কথা হলো যে যেসব ভ্যালু গুলো চেঞ্জ হয় না সেইগুলোকে আমরা বলবো কনস্ট্যান্ট, যেগুলো চেঞ্জ হয় না সেগুলোকে বলবো কনস্ট্যান্ট। আর যেইগুলা চেঞ্জ হয় সেইগুলোকে আমরা বলবো ভ্যারিয়েবল। ঠিক আছে? যেরকম অঙ্ক করার সময় আমরা মাঝে মধ্যে ধরি x ইকুয়াল টু 5, এরকম ধরি না? কিংবা x ইকুয়াল টু 2, আমরা ওই যে ছোটবেলায় অঙ্ক করার সময় কিছু কিছু ধরতাম এরকম। তো এরকম যদি আমরা ধরি, তো এই এক্সটা কি? তাহলে এক্সটা হলো ভ্যারিয়েবল। ক্লিয়ার? ইয়েস স্যার। এক্সটা ভ্যারিয়েবল। কিন্তু আমরা অঙ্ক করার সময় এরকম পাইয়ের একটা মান বসাতাম, পাই ইকুয়াল টু 3.1416। তো এই ভ্যালুটা আমাদের কি কনস্ট্যান্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। যে 4.1416 লিখবেন সেটা হবে না, 5 পয়েন্ট লিখবেন তা হবে না। কিন্তু এই এক্স এর ভ্যালু আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এক্স এর ভ্যালু আপনি চেঞ্জ করতে পারেন। এই বুঝে গেল কি? জি স্যার। আচ্ছা, তো ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট গেল। ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, কেউ একজন শুরুতে বললো যে সি প্রোগ্রামিং কঠিন লাগতেছে। তো আমরা এখনো তো কঠিনের কিছু দেখি নাই, তার কারণে আমরা এতটুকু সময় যা পড়ছি সেগুলো গল্পের মতো, তাই না? গল্পের মতো। জি স্যার। আচ্ছা, এখন এই যে কনস্ট্যান্ট দেখলাম, কনস্ট্যান্ট আমরা, তো এখন এই যে পায়ের কথা বলা আছে এখানে, যে পাই ইকুয়াল টু 3.1416, এই যেটা, এটা হলো আমাদের কনস্ট্যান্ট। আর ভ্যারিয়েবল তো আমরা দেখলাম। তো সিতে আবার ভ্যারিয়েবল দুই প্রকার। সিতে ভ্যারিয়েবল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো লোকাল ভ্যারিয়েবল আর একটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল। একটা হলো লোকাল আর একটা গ্লোবাল। তো লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল কি? একটা হলো আমাদের লোকাল, আর 2 নাম্বার হলো আমাদের গ্লোবাল।
ভ্যারিয়েবল। এই তো এখন এই লোকাল কি আর গ্লোবাল কি এইটা আমরা একটু বুঝবো। তা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মানে পড়াটা একবারে গল্পের মতো হয়ে যাক। সেটা হলো এই যে একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আমি আপনাকে বললাম, আপনাদেরকে বলতেছি যে গতকালকে আমার বাসায় বারাক ওবামা আসছিল, আপনারা বিশ্বাস করবেন? না স্যার। বিশ্বাস করার কথা না, তাই না? বিশ্বাস করার কথা না, তো স্বাভাবিকভাবে বিশ্বাস করার কথা না। কিন্তু আমার বাসার পাশে একজন ভদ্রলোক আকিকা দিয়ে তার ছেলের নাম রাখেছে বারাক ওবামা, সে আমার বাসায় আসে, কোনো সমস্যা? না স্যার, তা আমি তাহলে আসতে কি পারে। আসতে পারে, তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? না না। তাহলে আগেরটা বিশ্বাস করলেন না, এটা বিশ্বাস করলেন তো, তাই না? জি। এর কারণটা কি, সিচুয়েশনটা থিঙ্ক করেন। আপনারা যে বারাক ওবামাকে চেনেন সে হলো গ্লোবাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই তাকে চেনে, তাই না? জি স্যার। জি। কিন্তু আমি যে বারাক ওবামার কথা বলছি সে আমার শুধু আমার পাশের বাড়ি কিংবা আমার বাড়িতে পরিচিত, আমার এলাকায় পরিচিত, এ হলো লোকাল। বোঝা গেছে কি? ইয়েস স্যার। তার মানে স্যার। আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হলাম যে গ্লোবাল সে সবার কাছে পরিচিত, যে লোকাল সে শুধু ওই এলাকায় পরিচিত, ঠিক আছে? জি। আচ্ছা, এইবার আসি আমরা গ্লোবাল ভ্যারিয়েবল কি আর লোকাল ভ্যারিয়েবল কি। দেখেন, আমরা গতদিন বলছিলাম যে যদি কোনো একটা নাম থাকে, সে একটা নাম সাম, আর তারপরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আটকানো থাকে, তো এইটাকে আমরা বলবো ফাংশন। এইটাকে কি বলবো আমরা? ফাংশন, ঠিক আছে? এইটাকে আমরা বলবো ফাংশন। তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের যে অংশটুকু, এইটাকে বলছিলাম আমরা ফাংশনের বডি, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যের যে অংশটুকু, জি স্যার। এটাকে বলছিলাম আমরা ফাংশনের বডি। এখন কোন ভ্যারিয়েবল যদি এই এই বডির মধ্যে ডিক্লেয়ার করি, তার আগে কিন্তু আমরা ভ্যারিয়েবল কি জিনিস সেটা পড়ে আসছি, ঠিক আছে? ভ্যারিয়েবলের টাইপ পড়িনি, কিন্তু ভ্যারিয়েবল কি জিনিস আমরা জানি। যদি এখানে এই এরিয়ার মধ্যে ডিক্লেয়ার করি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ডিক্লেয়ার করি, এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এরকম যদি ডিক্লেয়ার করি, সে হবে লোকাল। কার লোকাল? ওই ফাংশনের লোকাল। ক্লিয়ার? আর যদি কোনো জি স্যার। ভ্যারিয়েবল ফাংশনের বাইরে হয়, যে এরকম দেখেন, এটা তো ফাংশনের বাইরে, তাই না? এটা ফাংশনের বাইরে না, মেইনের বাইরে ফাংশনের না? উপরে, হ্যাঁ। হ্যাঁ, উপরে। তো এরকম যদি বাইরে থাকে সেটাকে আমরা বলবো গ্লোবাল। আরো একটা সিচুয়েশন থিঙ্ক করি যে এই গ্লোবাল আর লোকালের তফাৎ কি। দেখেন, আপনার বাড়ির এরিয়ার মধ্যে ওয়ালের মধ্যে একটা গাছ লাগানো, ঠিক আছে? তো বাড়ির ওয়ালের মধ্যে যদি গাছ লাগানো থাকে, বাড়ির ওয়ালটা মনে করেন এই সেকেন্ড ব্র্যাকেট, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার বাড়িটা ঘেরা, সামের বাড়িটা, তার মধ্যে যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সে এক্স ইকুয়াল টু 6, তো এই গাছটা এক্স নামক যে গাছটা, তাতে একটা ফল আছে যেটা 6, তাই না? তাই তো? তো এখন ওই বাড়ির মধ্যের যে গাছ, এই গাছ কি আপনি অন্যদের অ্যাক্সেস করতে দিবেন? আমি যে কি ফল খেতে পারবো? পারবো না কিন্তু, তাই না? জি। কিন্তু বাড়ির বাইরে যদি একটা গাছ থাকে রাস্তার উপরে, সে পি একটা গাছ, সেটা বাড়ির বাইরে, যার একটা ফল আছে 12, কিংবা অন্য যে কোনো থাকতে পারে ভ্যালু, তো এই পি কে কি হচ্ছে, পি কে সবাই অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? রাস্তার মানুষ যে যাবে সে দুইটা ঢিল মেরে বড় বড় খেয়ে চলে যাবে। কিন্তু সবার আপনার রাইট। হ্যাঁ, আপনার বাড়ির মধ্যে গাছে যদি ঢিল মারা হয়, তাহলে কি আপনি বলবেন যে আমার কাছে ঢিল মারে কে, তাই না? তো জি এখন স্যার। এত কথার পরে আসি যে আমাদের সি প্রোগ্রামিং এ শুধু এইটা না, একটা না, আরো অনেক ফাংশন থাকতে পারে, আরো অনেক ফাংশন থাকতে পারে। যেরকম আমরা যদি এই প্রোগ্রামটাই চিন্তা করি, এখানে দুইটা ফাংশন, একটা হলো এই মেইন আর একটা হলো এই সাম, এরকম দুইটা যদি হয়, তাহলে এই সাম সাম কখনো, এই যে বি আছে, বি কোথায় আছে? বি আছে কোথায়? মেইনের মধ্যে, ঠিক আছে? বি আছে কার মধ্যে? মেইনের মধ্যে, ঠিক আছে? জি। এখন সাম যদি চায়, তাহলে ও কি করতে পারবে না? ওই বি কে অ্যাক্সেস করতে পারবে না। সাম যদি চায় যে ও বি কে ব্যবহার করবে, তো ও করতে পারবে না, এটা সম্ভব না। এই যে ক্রস মেরে দিলাম, এটা সম্ভব না। ক্লিয়ার? লোকাল সেজন্য, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লোকাল সেই জন্য ওরটা। কিন্তু জি। এ যদি চায় যে এ কে ব্যবহার করবে, তো ও পারবে, পারবে, সম্ভব। ঠিক আছে, টিক দিয়ে দিলাম। কিন্তু এই এ কে আবার যদি মেইন ব্যবহার করতে চায়, মেইন কোথায় ব্যবহার করছে দেখেন, এই ব্যবহার করছে মেইন, তো সেও পারবে।
তার কারণ কি, ওটা কারণ না, সবাই ব্যবহার করতে পারবে। বোঝা গেল কি? জি স্যার। ক্লিয়ার না হলে প্রশ্ন করবেন, ঠিক আছে? আর আপনি যদি প্রশ্ন না করেন আমি কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করবো, আপনি বুঝলেন? স্যার আরেকবার স্যার। আচ্ছা, তো একটু খেয়াল করেন, আরেকবার যাই, যে আমাদের এই যে এ নামক যে ভ্যারিয়েবলটা, ওটা আছে কোথায়? বাইরে, বাড়ির বাউন্ডারির বাইরে, তাই না? কারোর বাড়ির মধ্যে নাই, বাইরে, এটা গ্লোবাল। আর যে বি, সেটা আছে মেইনের মধ্যে, মেইনের বাউন্ডারির মধ্যে, তাই না? বিটা মেইনের মধ্যে আছে না, বি? ইয়েস। তার মানে ওইটা মেইনের লোকাল। আমাদের যদি এখানে আরেকটা ফাংশন থাকতো, নাম সাম, যে কোনো নামে থাকতে পারে, তো এর যদি একটা এরিয়া থাকে, তো এখন এই বি কে যদি সাম অ্যাক্সেস করতে চায়, যে সাম বি কে নিয়ে ব্যবহার করবে, তো সেটা পারবে না, সেই রাইটটা নাই। কেন নাই? যে ওইটা মেইনের সম্পত্তি, ঠিক আছে? ওইটা বিটা কার সম্পত্তি? মেইনের। সে ব্যবহার করতে পারবে না। কে ব্যবহার করতে পারবে না? সাম। তার কারণ কি, ওইটা কার সম্পত্তি? মেইনের সম্পত্তি, ঠিক আছে? বোঝা গেল কি? জি স্যার। কিন্তু এই যে আমাদের এ কে এ ব্যবহার করতে পারবে, সাম ব্যবহার করতে পারবে। তার কারণ কি, ওই এটা গ্লোবাল, মানে সবাই ব্যবহার করতে পারবে। তারপরে দেখেন, যদি চাই যে মেইনও একে ব্যবহার করবে, সেও পারবে। মেইন যদি ব্যবহার করে সেও পারবে। তাহলে কি, বাড়ির বাউন্ডারির বাইরে যদি গাছ থাকে, সেই গাছের ফল সবাই খেতে পারবে, কিন্তু বাড়ির মধ্যে যে গাছ, সেটা শুধু বাড়িওয়ালা খাবে, ঠিক আছে? স্যার তার মানে হচ্ছে মানে লোকাল ভেরিয়েবল এর ক্ষেত্রে লিমিটেশন আছে, বাট গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে তাই বোঝানোর ট্রাই করলাম, ঠিক আছে কি? জি স্যার। ইয়েস স্যার। জি আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আমার তো মনে হয় না যে এতটুকু সময়ের মধ্যে যতটুকু কথা বলছি এবং গতকালকে যতটুকু কথা বলছিলাম, বাসায় পড়ার মতো কিছু আছে এবং মাথায় চাপ সৃষ্টি করছে, আমার তো মনে হয়নি এখনো। মানে আমরা তো কিছুই শিখি নাই, শুধু একটা মেইন ফাংশন কি করে লিখতে হয়, একটা প্রোগ্রাম ছোট, সেটা তদ্রুপ দেখছি। তো এই 2 লাইন প্রোগ্রাম যদি কারোর মনে না থাকে কিংবা কষ্ট মনে হয়, তাহলে ভেবে নিতে হবে যে তার জন্য প্রোগ্রামিং নয়, তাই না? তার কারণ কি, আমরা সবাই চাইলে কি ডাক্তার হতে পারি নাকি? সবাই চাইলে কি ইঞ্জিনিয়ার হতে পারি নাকি? সবাই চাইলে কি টিচার হতে পারি নাকি? সবাই না, চাইলে স্যার। কি পাইলট হতে পারি নাকি? পারি না। চেষ্টা হাতে থাকে, তো চেষ্টা না থাকলে কিন্তু সফলতা আসে না, তাই না? চেষ্টা থাকলে তখন সফলতা আসে। জি স্যার। আচ্ছা, তো আমরা ভ্যারিয়েবল গুলো দেখলাম, আমরা ইনপুট আউটপুটে যাব। তার আগে আমি একটু ভ্যারিয়েবলের টাইপে যাব। ভ্যারিয়েবলের টাইপে যাওয়ার আগে আরেকটা গল্প বলবো। সেটা গল্পটা 3টা ধাপে আমি শেষ করব। 1, 2 আর 3। সে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বয়স কত, তো আপনি অ্যান্সারে আমাকে বললেন সে 25 ইয়ার্স, ঠিক আছে? প্রথম প্রশ্নের অ্যান্সার আপনার বয়স কত, ঠিক আছে? আমি দ্বিতীয় প্রশ্নে আপনাকে জিজ্ঞেস করলাম আপনার শরীরের তাপমাত্রা কত, তো আপনি আমাকে বললেন 98.4, এটা আমার দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। তৃতীয় প্রশ্নে আমাকে বললাম আপনাকে যে আপনার নাম কি, আপনি বললেন মিস্টার আলিম কিংবা মিস্টার এ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে আমি 3টা প্রশ্ন করলাম, যে আপনার বয়স কত, আপনি বললেন 25 বছর। আমি বললাম আপনার শরীরের তাপমাত্রা কত, আপনি বললেন 98.4। আমি বললাম আপনার নাম কি, আপনি বললেন মিস্টার এ। আমি 3টা প্রশ্ন করলাম, আর এই 3টা হলো 3টা প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে? এইটা হলো 3টা প্রশ্নের অ্যান্সার। এখন 3টা প্রশ্নের উত্তরে আমি যে ডেটাগুলো ব্যবহার করছি, আমাদের ম্যাথমেটিক্স এর পড়েন এবং টিচার এমন কেউ আছেন নাকি? থাকলে একটু আওয়াজ দিবেন, আমরা সাহায্য নেব। আচ্ছা, তো দেখেন, তাহলে যখন ম্যাথমেটিক্স এর পেলাম না, তখন আমাদেরকেই আগাতে হবে, তাই না? জি। বসে তো থাকা যাবে না। তো এই 25, এইটা কি একটা পূর্ণ সংখ্যা, তাই না? ইন্টিজার্স।
পূর্ণ সংখ্যা। ইন্টিজার তো আমরা জানি না, আমরা তখন পড়ি নাই, ঠিক আছে? আমরা তো ইন্টিজার পড়ি নাই, আমরা বলতেছি যে এইটা একটা পূর্ণ সংখ্যা। আর 98.4 এইটা কি একটা ভগ্নাংশ। ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা, তাই তো? বাস্তব। আচ্ছা, আর এই 3 নাম্বার যেটা, সেইটা হলো অ্যালফাবেট দিয়ে একটা নাম, তাই না? ইয়েস স্যার। সেইটা হলো অ্যালফাবেট দিয়ে একটা নাম। এই তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ডেটাগুলো ব্যবহার করি সেটাকে ব্রডলি এই 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ, আর একটা হলো অ্যালফাবেট। বোঝা গেছে কি? আমি বুঝাতে পারছি জি যে আমরা দৈনন্দিন জীবনে যে ডেটাগুলো ব্যবহার করি তার বড় একটা অংশ হলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আর এই অ্যালফাবেট। এই তো আমরা এটা দেখলাম, এটা দেখে এখন আসল জায়গায় যাব। দেখি আমাদের সেই ভ্যারিয়েবলটা কোথায় আছে। আমি দেখি আজকে রাতেই যদি পারি তাহলে আপনাদের ওই পড়ার জন্য শীট দিয়ে দেব। পিডিএফ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ডেটাগুলো ইউজ করি তাকে তিনটা বড় ব্রডলি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো ভগ্নাংশ, আর একটা হলো অ্যালফাবেট বা বর্ণ বা ক্যারেক্টার যেটাকে বলি। তো এই সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যাকে বলা হয় ইংরেজিতে ইন্টিজার। ইংরেজিতে কি পূর্ণ সংখ্যা কি বলা হয়? ইন্টিজার। বোঝা গেছে কি? পূর্ণ সংখ্যার ইংরেজিতে কি বলে? ইন্টিজার। আর এইটাকে যখন ব্যবহার করা হয় তখন শুধুমাত্র আইএনটি দিয়ে ব্যবহার করা হয়। আইএনটি তে কি বোঝায়? ইন্টিজার। ক্লিয়ার? আইএনটি তে কি বোঝায়? ইন্টিজার। আর এইটাকে যখন ইনপুট আউটপুটে ব্যবহার করব তখন ওইটাকে %d দিয়ে ব্যবহার করব আমরা। এই যে তাহলে ইন্টিজার কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ওইটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? আইএনটি দিয়ে। ওইটাকে যখন ইনপুট আউটপুটে ব্যবহার করব তখন কি দিয়ে ব্যবহার করব? %d দিয়ে। এটা মনে রাখতে হবে কিন্তু। তো কেমন করে সেটা আমরা দেখব। দেখেন এই যে ব্যবহার করছে %d, এই যে ব্যবহার করছে %d। কি করে ব্যবহার করবে তা আমরা দেখব। শুধু এতটুকু মনে রাখি এখন যে ইন্টিজারের জন্য আইএনটি আর ইনপুট আউটপুটে %d। ইন্টিজারের জন্য আইএনটি, ইনপুটে %d। এই তারপরে আমরা আসি, আমরা যে ভগ্নাংশ দেখলাম সেইটাকে ইংলিশে বলে ফ্লটিং। কি বলা হয়? ফ্লটিং। এই ফ্লটিং কে সি প্রোগ্রামিং এ প্রকাশ করা হয় FLOAT দিয়ে। কি দিয়ে? FLOAT দিয়ে। আর এইটাকে ইনপুট আউটপুটে ব্যবহার করার জন্য %f ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? %f। এইটা কিন্তু মনে রাখতে হবে। এগুলো এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। %f কি? ফ্লট। %d কি? ইন্টিজার। কি করে ব্যবহার করে সেটা আমরা পরে দেখব। এই এখন আসি যে আমরা ক্যারেক্টার, বর্ণমালাকে কি বলা হয়? বর্ণকে কি বলা হয়? অ্যালফাবেটকে কি বলা হয়? ক্যারেক্টার। ঠিক আছে? ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ সিতে যেটা ব্যবহার করা হয় CHAR। এটাকে অনেকে চার বলে, অনেকে ক্যার বলে। আপনি যেটা বলবেন সেটাই রাইট। আচ্ছা, তো একটু খেয়াল করেন এই ক্যারেক্টারের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা %c। এটার জন্য কি? %c। আচ্ছা, এই যে %c। আর আপনারা যখন ক্লাস করতে বসবেন দয়া করে হাতের কাছে কখনো কখনো এই যে কখনো কখনো নয়, সব সময় পেন আর পেপার নিয়ে বসবেন, মানে খাতা কলম। আর কারণ কি, অনেক ক্ষেত্রে নোট নিতে হয় একটু, তাই না? যে আপনার একটু মনে রাখার জন্য সুবিধার জন্য একটু নোট থাকলে ভালো হয়। যদিও ভিডিও থাকে তারপরে কিন্তু খাতা কলম কিংবা বই এগুলোর বিকল্প হয় না। ঠিক আছে? অনেক টেকনোলজি আগায় যাবে কিন্তু এগুলোর বিকল্প হবে না। তো দেখেন, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা যেটাকে আমরা আইএনটি দিয়ে প্রকাশ করব। ফ্লট মানে ভগ্নাংশ যেটাকে FLOAT দিয়ে প্রকাশ করব। ফ্লটিং কে আমরা FLOAT দিয়ে প্রকাশ করব। আর %f
আর ক্যারেক্টারকে CHARR%C, এই ঠিক আছে তো? জি স্যার। এতটুকু তো মনে থাকবে তাই না? জি স্যার। ইনশাআল্লাহ। এইবার একটু খেয়াল করে দেখেন যে আমরা সি প্রোগ্রামের অনেকখানি যে শিখে ফেলছি সেটা আমরা প্রমাণ করব এখন। যে আমরা নতুন একটা ফাইল নিলাম, ফাইলে গিয়ে যে নিউ এমটি ফাইল করার পর এটা সেভ করলাম, যে কোনো নামে সেভ করলাম, ডটের পরে কি দেব আমরা অলওয়েজ সি, ডটের পরে অলওয়েজ সি। তো সেভ করলাম, সেভ করে ফেলে একটু খেয়াল করেন আমাদেরকে বলতেছে আমরা তো কিছু শিখি নাই, ধরে নিলাম আমরা কিছু শিখি নাই, কিন্তু আমাদেরকে বলতেছে যে দুইটা সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম লেখো। কি বলতেছে? দুইটা সংখ্যা যোগ করার জন্য। তো আমরা আসলে কিছুই তো শিখি নাই। তো একজন মানুষ সে তো খাতা কলমে যোগ করতে পারবে, পারবে না? তো আমি একটু খাতা কলমে যোগ করছি, ধরে নেন a = 5, b = 7, সেমিকোলন দিয়ে এটা শেষ করলাম, c = a + b। এটা আমি খাতা কলমে করলাম, সি প্রোগ্রামিং এ নয়, ঠিক আছে? জি। তো তাহলে এই খাতা কলমে এটা তো আমরা পারবো না? জি স্যার। তো খাতা কলমে আমরা পারবো। খাতা কলমে যদি পারি তাহলে আমরা বুঝতে পারছি এখন আমাদের যোগফলটা কোথায় আছে? সি এর মধ্যে। সি এর মধ্যে। আচ্ছা, সি না দিয়ে যদি আমরা এখানে এস দিই তাও তো সমস্যা নেই, আছে কি? আছে নাকি? না স্যার। কোনো সমস্যা নেই। বই তো একটু খেয়াল করে দেখেন যে আমরা এটা খাতা কলমে যোগ করে ফেলছি, খুবই ভালো কথা। কিন্তু আমরা জানি যে আমরা সি প্রোগ্রাম করতেছি, কিন্তু সি প্রোগ্রামে যোগ করব কি করে? এই যোগটা খাতা কলমে আমরা করতে পারছি, খাতা কলমে। কিন্তু আমরা করতে চাই সি প্রোগ্রামে। তো আমরা কি জানি? সি প্রোগ্রাম করতে হলে আগে একটা কি লিখতে হয়? হেডার। হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, তারপরে বাকিটা কিসের মধ্যে থাকে? মেইনের মধ্যে, মেইন ফাংশনের মধ্যে। তো তাহলে এই অংশটুকু আমার কোথায় চলে যাবে? মেইন ফাংশনে। মেইন ফাংশনের মধ্যে। তাহলে আমার সি প্রোগ্রাম হয়ে গেল। হলো? এই কাজটা আমরা খাতা কলমে করলাম। আমরা জানি সিতে আমাদের কি করতে হয়? মেইনের মধ্যে সবকিছু লিখতে হয়, আর আমাদের কি থাকে? হেডার ফাইল থাকে। আর আমরা জানি সিতে কি করতে হয়? সেমিকোলন দিতে হয়, সেমিকোলন। ক্লিয়ার? সিতে কি করতে হয়? সেমিকোলন দিতে হয়। তো আমরা দিলাম, দেওয়ার পরে আমাদের এখন কিছু ব্যাপার স্যাপার আছে। সেটা হলো কি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই তো আমাদের খাতা কলমে যখন আমরা লিখি, এই এ বি কিংবা এস এর টাইপ কি আমরা নির্ধারণ করে দিই নাকি? না, আমরা সরাসরি এভাবে লিখি, তাই না? সরাসরি এভাবে লিখি। কিন্তু সিতে পার্থক্য হলো এই, আমি আরো একটু আলোচনায় যাব, এটা এভাবে থাক, আমি একটু আলোচনাটা করি। এই ভ্যারিয়েবল গুলো কি আসলে কি? ভ্যারিয়েবল গুলো কিন্তু পাত্রের মতো। কিসের মতো? পাত্রের মতো। পাত্রে আমরা কি রাখি? কিছু রাখি না? তো ভ্যারিয়েবল গুলো আমরা কি রাখি? ভ্যালু। ধরেন এই পাত্রটা যদি এ হয়, তো এই পাত্রটার মধ্যে আমরা কি রাখতে পারবো? একটা ভ্যালু, যে কোনো ভ্যালু রাখলাম আমরা, ঠিক আছে? তো ভ্যারিয়েবল একটা পাত্রের মতো যেটা রাখে ভ্যালু, ঠিক আছে? যেরকম এ একটা পাত্র, আমাদের এখানে বি একটা পাত্র, এস একটা পাত্র। এ তে একটা ভ্যালু আছে, বি তে একটা ভ্যালু আছে, এস এ একটা ভ্যালু আছে। এস এ কি ভ্যালুটা আছে? দুইটা যোগ করে। ক্লিয়ার তো আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন বলি যে ভ্যারিয়েবল গুলো তাহলে পাত্রের মতো। ভ্যারিয়েবল কিছু দ্রব্য রাখে, কিছু কন্টেন্ট রাখে, আর ভ্যারিয়েবল গুলো কি রাখে? ভ্যালু রাখে। পাত্র রাখে কিছু দ্রব্য, আর ভ্যারিয়েবল গুলো কি রাখে? ভ্যালু। এই তো এখন পাত্রের ক্ষেত্রে একটা সিচুয়েশন থিঙ্ক করেন। সিচুয়েশনটা হলো এই, পাত্রের ক্ষেত্রে মনে করেন আপনার ফ্যামিলিতে মেম্বার আছে 5 জন। আপনার ফ্যামিলিতে মেম্বার আছে কয়জন? 5 জন। এখন 5 জন মেম্বারের জন্য 5 জন মেম্বার আছে, এখন 5টা প্লেট আছে, 5টা প্লেটে 5 জন খাবার খান, সমস্যা তো নাই, আছে নাকি? না। তো এই 5টা প্লেট কে ফ্রি পাওয়া যায় না কিনে নিয়ে আসতে হয়?
কিনে নিয়ে আসতে হয়। এই একটা সিচুয়েশন গেল। আরেকটা সিচুয়েশন থিঙ্ক করি, ধরেন একদিন মেহমান আসলো আরো 10 জন, তাহলে মেম্বার হলো কয়জন? 15 জন। বাসায় ছিল 5 জন, মেহমান আসলো 10 জন, কতজন হলো? 15 জন। 15 জন। এখন 15 জন যদি আমরা 15টা প্লেটে খাওয়ার চেষ্টা করি, পারবো নাকি? বাসায় প্লেট ছিল তো 15টা, 5টা, তাই না? প্লেট লাগবে, হ্যাঁ। বাসায় আমার প্লেট ছিল 5টা, কিন্তু মেহমান আসছে 10 জন, টোটাল 15টা প্লেট লাগবে, কিন্তু আমার আছে 5টা, তাহলে আমরা একসাথে খেতে পারবো না, তাই না? তো তার মানে কি, প্লেট গুলো যদি আমি ব্যবহার করতে চাই আমাকে কিনতে হবে। এখন কেনার ব্যাপারটা বলি, আমি কিনি, যদি মনে করেন মেহমান আসলো আজকে, আমি 2 বছর আগে প্লেট কিনে রাখছিলাম, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, তাই না? কিন্তু আরেকটা সিচুয়েশন চিন্তা করি, যে মেহমান আসছে আজকে দুপুরে, আমি আজকে সকালে যে প্লেট কিনে এসেছিলাম, তাও কোনো সমস্যা? আমার কথা বোঝা গেল কি, যে আমার মেহমান আসছে, আমার প্লেট লাগবে, আমি 2 বছর 5 বছর আগে কিনলেও ঝামেলা নাই, এবং ব্যবহার করার আগে কিনলেও ঝামেলা নাই। সোজা কথা হলো এই, ব্যবহার করার আগেই কিনতে হবে, সেটা 2 বছর 5 বছর আগে হোক, আর ব্যবহার করার একবারে পূর্ব মুহূর্তে হোক, ঠিক আছে? আচ্ছা, সময় থাকলে হ্যাঁ হ্যাঁ, এইবার সিটে যেটা করতে হয়, এই ভ্যারিয়েবল গুলো ব্যবহার করার আগে তাদেরকে কিনতে হয়। কিনতে হয় কেমন? ডিক্লেয়ার করতে হয়। কি ডিক্লেয়ার করতে হয়? এই ভ্যারিয়েবল গুলো কি ধরনের ডাটা রাখবে সেটা বলে দিতে হবে, যে আগে থেকে বলে দিতে হবে INT A B S। এই কথাটা দ্বারা বোঝায় যে আমার 3টা প্লেট আছে, মানে 3টা ভ্যারিয়েবল আছে। ক্লিয়ার? কি কি আছে? A B আর S। তারপরে আমি কি করতে পারবো? এদেরকে এই নিচে ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? এখন ব্যবহার করতে পারবো কি না পারবো সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। এই প্রোগ্রামটা আমরা যদি রান করি, একটু খেয়াল করেন, রান যদি করি, যে আমরা আউটপুট আসে নাই, কিন্তু কোনো এরর তো দেয় নাই, দিছে না? তার কারণ আউটপুট আসে নাই কেন? আমরা তো প্রিন্টএফ লিখি নাই, তাই না? প্রিন্টএফ না লিখলে তো আউটপুট পাবো না। তো এখন একটু খেয়াল করেন যে এসটাকে আমরা কিনি নাই, এসটাকে কিনি নাই, বাট ব্যবহার করতে চাচ্ছি। এখন যদি আমরা রান করতে চাই, বলতেছি এরর। কি এরর? ডিক্লারেশন নাই। কি এরর দিচ্ছে? বলতেছে আনডিক্লেয়ার্ড, এস আনডিক্লেয়ার্ড, এই যে নিচে বলতেছে। মানে ওইটা তুমি যে ব্যবহার করতে যাচ্ছ, প্লেটটা, পাত্রটা, ভ্যারিয়েবলটা তুমি ওটা কেনো নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবং ভ্যারিয়েবলের আগে যেটা, ভ্যারিয়েবলের আগে আমি যে লিখে দিলাম ইন্ট, এই ইন্ট মানে কি? ইন্ট নির্ধারণ করে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, মানে পাত্রটার টাইপ। পাত্রটার টাইপ কেন দরকার? যে পাত্রটায় কোন কি ভ্যালু রাখবেন। বদনা চিনি নাকি আমরা? বদনা চিনি? ইয়েস স্যার। এটা কোথায় লাগে? কোথায় লাগে? কোথায় লাগে? প্রক্ষালনে। হ্যাঁ, বাথরুমে লাগে, টয়লেটে লাগে। এখন আমি যদি বলি যে বদনা দিয়ে পানি খাবো, সম্ভব? খাবে না। না স্যার। সম্ভব না কেন? সম্ভব নতুন বদনা কিনে পানি খেলে তো সমস্যা নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেক পাত্রের ব্যবহারের ক্ষেত্র ভিন্ন, তাই না? ইয়েস স্যার। তো এই জন্য ইন্ট মানে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এই এবি শুধু পূর্ণ সংখ্যায় রাখতে পারবে, বাকি আর কিছু রাখতে পারবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। এই তো এখন দেখেন, আমাকে বলে নিতে হবে। তো এস আমি বলি না, এই জন্য এরর দিচ্ছে। তো এস উপরে যখন বলছিলাম তখন তো এরর দেয়নি, দিছিল? না স্যার। আমি উপরে না বলে এই মধ্যেও বলতে পারি INT S। কেন? আমি এস ব্যবহার করছি কোথায়? ব্যবহার করছি নিচে, এখানে। তার ইমিডিয়েট আগ মুহূর্তে আমি বলে দিলাম, কোনো সমস্যা নেই। বোঝা গেল কি? বললেই হবে যে কোনো এক যে কোনো এক জায়গায় বলতে আগে, ব্যবহারের পূর্বেই করতে হবে। পাত্র যেমন আমরা ব্যবহারের পূর্বে কিনি, এই ভ্যারিয়েবল গুলো আমাদেরকে ব্যবহারের আগেই ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে কি? কথা বোঝা গেল? আমি কিন্তু এত কথা শুধু এই জন্য বললাম যে আমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। আমি যদি সি প্রোগ্রামিং এর বইগুলোতে যেমন লেখা আছে যে হ্যাঁ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ব্যবহারের আগে ডিক্লেয়ার করতে হয়, এখানেই ডিক্লেয়ার করতে হয়, ওখানে ডিক্লেয়ার করলে ইন্টিজার টাইপ লাগে, তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যায় আমার, তাই মনে হয়। বোঝা গেছে? কিন্তু এই যে এক্সাম্পল গুলো দিলাম, কেউ যদি সারা জীবন পড়াশোনা যদি না করে, তাও তো তার ভুলার কথা না, তাই না?
আর যদি ভুলে যায় তো মনে করতে হবে ছোটবেলায় ঘি খায়নি, একটু কম খেয়েছে, তাই তো? আচ্ছা, তো আমার এই বইটার মধ্যে আমি এই কথাগুলো লিখছি আর কি। তো একটু খেয়াল করে দেখেন যে আমরা এবার যোগ করলাম, কিন্তু আমরা কোনো আউটপুট পাইনি, ভুলও পাইনি কিন্তু আউটপুট পাইনি, কিন্তু আমরা যোগফলটা তো দেখতে চাই, তাই না? জি স্যার। যোগফলটা দেখতে চাই, তাহলে আমরা একটা প্রিন্টএফ লিখবো। প্রিন্ট না হলে প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে কি লিখলাম আমরা, যে সে %d সাম ইজ, যে কোনো প্রকার মেসেজ এই ডাবল কোটেশনের মধ্যে যদি আপনি তাল গাছ লেখেন, তাল গাছ প্রিন্ট করবে, ঠিক আছে? মানে যাই লেখেন না কেন ওই ডাবল কোটেশনের মধ্যে সাম ইজ লিখে আমরা যদি ক্লোন দিই, সাম ইজ ক্লোন, তারপরে আমরা যদি এখন রান করি, তাও দেখেন শুধু সাম ইজ, কিন্তু কোনো ভ্যালু দেয়নি। আমরা যদি এখানে এস কে দেখাতে চাই, এস যদি দিই, তাহলে দেখি কি হয়, তাও দেখেন আমার কোনো ভ্যালু দেয়নি, শুধু এস কেই দেখাচ্ছে, তাই না? কোনো ভ্যালু আসেনি। তার কারণ আমরা জানি কি, যদি পূর্ণ সংখ্যা ভ্যালু দেখতে চাই, পূর্ণ সংখ্যা যদি আউটপুট চাই, তাহলে আমাদের % ডি ইউজ করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। কার ভ্যালু সেটা বলে দিতে হবে কমা দিয়ে, এই যে এস এর ভ্যালু। ক্লিয়ার? বুঝা গেল কি? তো এখন কি হয় দেখি, তাহলে আমি এখন যদি রান করি, তো দেখেন বলতেছে সাম ইজ 12, এই 12টা কার ভ্যালু? ইয়েস স্যার ভালো। এস এর ভ্যালু। 12টা কার ভ্যালু? এস এর ভ্যালু, ঠিক আছে? স্যার বলেন। স্যার এখানে আমরা তো স্যার লোকাল ভ্যারিয়েবল ইউজ করছি স্যার, তো হ্যাঁ। এইগুলো যদি স্যার আমরা গ্লোবালি ইউজ করি তারপরেও তো স্যার আউটপুট সেম আসবে। হ্যাঁ, অবশ্যই সেম আসবে। স্যার হ্যাঁ, বলেন। আচ্ছা না, কোশ্চেনটা চলে গেছে, বুঝতে পারছি। আস্তে আস্তে ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যত সামনে যাব না তখন এই প্রশ্নগুলোই থাকবে না, ঠিক আছে? আমরা যত সামনে যাব তখন এই প্রশ্নগুলোই থাকবে না। আমরা এখন শুধু লোকাল নিয়ে কাজ করতেছি, যখন গ্লোবাল লোকাল মিক্স করে কাজ করব, কিংবা এইটা উপরে দিলে কি হবে, যে আমরা এগুলো যদি উপরে দিয়ে দিই তাহলে একই কাজ হবে কিনা, ঠিক আছে? এই তখন আস্তে আস্তে দেখতে পাবো। আমরা তো একবারে বিগিনিং এ আছি, তাই না? বিগিনার, আমরা শুরু করলাম। তো আপনারা হয়তো অনেকে প্রোগ্রামিং পারেন, অনেক কিছু জানেন, শিখেছেন, কিন্তু আমি যখন ক্লাসটা বিগিনিং থেকে একটা কোর্স শুরু করি, আমার কনসেপ্টটা এমন হওয়া উচিত যে আমার যারা স্টুডেন্ট আছে তারা কখনো সি প্রোগ্রাম চোখে দেখেনি, তাই না? তাদেরকে আমাকে রান করতে হবে, ঠিক আছে? আমি যদি আগে ভেবে নিই যে তারা অনেক কিছু জানে, সেটা আমার কোর্সকে ক্ষতিগ্রস্ত করবে। আচ্ছা, তো আমার এখন কি হলো, আমার দুইটা সংখ্যার যোগ করে দিল। আমরা যদি চাই দুইটা সংখ্যার বিয়োগ করব, তাহলে যোগের জায়গায় এখানে কি দেব? মাইনাস মাইনাস। প্লাসের জায়গায় মাইনাস। যদি গুণ করতে চাই, মাল্টিপ্লিকেশন চাই, হ্যাঁ, ভাগ করতে চাইলে এই যে Divide, হ্যাঁ, slash। ডিভাইড বলতে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা, এটা ডিভাইড করতে চাইলে কি হবে, এই যে এই সিম্বলটা ইউজ করলে ডিভাইড হবে। এই তো আমরা যদি এই যে প্লাস মাইনাস ডিভিশন এই রেজাল্ট গুলো আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই, তাহলে মনে করেন সামকে এস তে সাম, তারপরে মাইনাস রাখবো এস ইউ বি, যে কোনো দুইটা এস হয়ে যাচ্ছে, এজন্য এস ইউ বি দিলাম। তো এখন এস ইউ বি ইকুয়াল টু এ মাইনাস বি, মাইনাসের ফলাফলটা রাখলাম। তারপর মনে করেন মাল্টিপ্লিকেশন রাখবো এটা এম এর মধ্যে, যদি রাখি তাহলে এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু এ ইনটু দিয়ে স্টার বুঝাই বি, ঠিক আছে? এরকম ডিভিশন রাখতে পারবো তো আমরা, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমি আরেকটু সামনে আগাই, একটু খেয়াল করেন। আমরা যখন প্রিন্ট করি, তো আমরা যখন প্রিন্ট করি, তো এখানে একটু রেড মার্ক দিয়ে দেখাই দেওয়া আছে, দেখেন এই শীটের মধ্যে রেড মার্ক দিয়ে। প্রিন্ট যখন করি, ভ্যারিয়েবলের ভ্যালুটা নিয়ে কোথায় প্রিন্ট করে? % ডির ওখানে, এ যদি ইন্টিজার টাইপ হয়, তাই না? ঠিক তো? জি স্যার। আর স্ক্যানএফ তো আমরা এখনো ব্যবহার করি নাই, করছি কি? না স্যার। না স্যার। না, করি নাই। তো আমরা প্রায় ঘন্টাখান হতে যাচ্ছে, আমি স্ক্যানএফ ব্যবহার করব। তার আগে আপনারা যারা পিসিতে আছেন, এবং আমি আশা করি যে সবাই পিসিতে থাকবেন, না হলে মুশকিল। তো পিসিতে যারা আছেন, একটু আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগের প্রোগ্রামটা করছি, এটা ঠিক আছে, করে সুন্দর করে যোগের আউটপুটটা, গুণের আউটপুটটা, ভাগের আউটপুটটা শো করার ট্রাই করেন।
মানে একটা প্রোগ্রাম যেটা দুইটা সংখ্যা থাকবে, যেটা যোগ বিয়োগ গুণভাগ করতে পারবে। ঠিক আছে, এর মধ্যে একটু ব্রেকও নিয়ে নেন এবং আর কি ওই প্রোগ্রামটাও সলভ করেন। এই মোটামুটি 10 মিনিট এটা সলভ করে ট্রাই করেন। অনেকে হয়তো করা লাগবে না, যারা পারে তার দরকার। ঠিক আছে, তো আমরা যারা কম পারি তারা আমরা একটু ট্রাই করি। স্যার এটা করে দেখাতে হবে? হ্যাঁ করে দেখাতে হবে, স্ক্রিন শেয়ার হয়। করে দেখালেই ভালো। আপনার পরিচয় কি, কোথা থেকে আমাদের সাথে আছেন বলেন? বলেন একটু, শোনা যাচ্ছে কি আমাকে? হ্যাঁ দেখেন শেয়ার করেন, যিনি শেয়ার করলেন শেয়ার করেন। স্যার হ্যাঁ আচ্ছা, আমাদের এখানে যারা কম্পিউটার সায়েন্সের আছে, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, যারা কম্পিউটার সায়েন্স আছে তারা হয়তো ভাবতে পারে যে এটা কি ছেলে খেলা হচ্ছে কিংবা খুব সহজ হয়ে যাচ্ছে প্রবলেম সলিউশন গুলা। তো তাদের জন্য আমি একটা, তারা অনেকেই আবার প্রোগ্রামিং কন্টেস্ট করে, তাদের জন্য একটা প্রবলেম দিই যে দুইটা সংখ্যার যোগ করবে কিন্তু ইনপুটটা দেবে a প্লাস b এর মতো করে, ক্যালকুলেটরে যেভাবে দেয় a প্লাস b এর মতো করে, a প্লাস চাপ দিয়ে দিই, এটা তাদের যোগ করবে কিন্তু একই কাজ কিন্তু। ঠিক আছে স্যার দুইটা সংখ্যা পর পর ইনপুট দিবে? পরপর কেন, ক্যালকুলেটরে কি পরপর দিই নাকি? এ প্রেস করি, প্লাস প্রেস করি, বি প্রেস করি, কোনো স্ক্যান টেস্কান এসব কিছু বুঝি না। যারা কম্পিউটার সায়েন্সে পড়ে নিজেদেরকে মনে করতেছে যে না এখানে কিছু হচ্ছে না, কিছু ছেলে খেলা হচ্ছে, তাদের জন্য। ঠিক আছে আচ্ছা, যে যিনি শেয়ার করলেন কে বলেন তো একটু পরিচয় দিয়ে, আমাদের কোথা থেকে আমাদের সাথে আছেন? আমি ঢাকা থেকে আছি। জি, একটা অটোমেশন কোম্পানির কাজ করি। অটোমেশন কি ধরনের অটোমেশন বলেন তো? হোম অটোমেশন। হ্যাঁ হোম অটোমেশন, সার্কিট ডিজাইন করি। ও আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো মানুষের সাথে পরিচয় হলো আমাদের, তাই না? আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা বলেন তো, সার্কিট ডিজাইন কি দিয়ে, কি টুলস ইউজ করেন? ইগল সফটওয়্যার আর হচ্ছে কি প্রোটিয়াস, এগুলো ইউজ করি। ও সার্কিট খালি মানে ডিজাইন ইমপ্লিমেন্টেশনেও যেতে হয় নাকি? ইমপ্লিমেন্টেশন যেতে হয় না? তো সেখানে ল্যাঙ্গুয়েজ কি ইউজ করেন? মানে বিষয়টা হচ্ছে কি ওই আরডিনো আইডি এগুলো ইউজ করি, কিন্তু নরমালি সার্কিট ডিজাইন যেটা করি সেটা হচ্ছে কি জাস্ট আমি ডিজাইন করি, আনাদার প্রোগ্রামার কোডে হ্যাঁ প্রোগ্রামাররা প্রোগ্রাম করে, তারপর তারা মানে বার্ন করে নেয়, তাই তো? হ্যাঁ মানে তারা ডিজাইন দেয়, ওটা আপনাদের আচ্ছা বুঝতে পারছি। তো ই করেন তাহলে, আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন, আমরা জানি একটু, মানে ছোটখাটো পরিচয় জানতে চাচ্ছি, তার কারণ আমরা আলাদা করে কারো পরিচয় জানিনি তো। তো আমরা হয়তো 10-12 দিন একসাথে থাকবো, সবাইকে একটু চিনবো জানবো ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ জি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করছি। এরপরে হচ্ছে গিয়ে 2018 পর্যন্ত হচ্ছে গিয়ে পাওয়ার প্ল্যান্টে চাকরি করতাম। তো আমার সার্কিট রিলেটেড এবং হচ্ছে ইলেকট্রনিক্স বেজে পছন্দ অনেক বেশি ছিল, সো আমি এদিকে সুইচ করার চেষ্টা করতেছি, ট্রাই করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি সফল। তো এখন এগুলো নিয়েই কাজ করি আর কি। তো সি প্রোগ্রামিং এই কারণে শেখার চেষ্টা করতেছি ভালোভাবে, যাতে এখন আমাদের এটা আর কি মোটামুটি আমাদের একটু বুঝি আপনার কাছে, আমাদেরকে সবাইকে বলেন একটু বুঝান। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে উপরে হেডার ফাইলটা আমি শো করছি, মানে কল করছি, কল করার পর হচ্ছে গিয়ে মেইন ফাংশনের মধ্যে যেটা করছি ইন দিয়ে একবারে হচ্ছে গিয়ে সবকটাকে ডিরাইভ করে দিছি, যে ডিক্লেয়ার করে দিছি আর কি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, তাই না? জি একবারে। এগুলো না করলে কি হতো, এগুলো না করলে যে আমি এখানে % ডি দিচ্ছি, ওগুলাকে কল করে সেটা আনতে পারতাম না, সেটা তো না। এই যে আমাদের এ বি ইউজ করছি, এগুলো তো ব্যবহারই করতে পারতাম না। হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারতাম না। ঠিক আছে হ্যাঁ, আপনাদের এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ছিল রাশিদুল ইসলাম, আমাদের বড় ভাই, এখন জাপানে আছে আইজি ইউনিভার্সিটি। আচ্ছা, তারপর আমরা এগুলো ডিক্লেয়ার করছি ওই জন্য, তাই তো? তারপরে কি করলাম আমরা? ভ্যালুগুলো রাখলাম, ঠিক আছে, ভ্যালুগুলো রাখার পরে যেখানে সাবট্রাকশন করলাম, তারপরে সামেশন করলাম, মাল্টিপ্লিকেশন করলাম আর ডিপ করলাম, এগুলোকে আলাদা আলাদা জায়গায় রেখে তারপর হচ্ছে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করলাম আমরা কয়টা লাইন করলাম? 4টা, তাই তো? 4টা লাইন। আর স্ল্যাশ এন কেন ইউজ করলাম?
এটা হচ্ছে নেক্সট লাইনে যাওয়ার জন্য। নেক্সট লাইনে যাওয়ার জন্য। আচ্ছা, শুধু আমি জানি না বলে আমি প্রশ্ন করি, আর কেউ কোনো প্রশ্ন করে না, তাই তো? এখন একটু খেয়াল করেন যে আমরা যখন প্রোগ্রাম করব, আমরা প্রোগ্রাম করার সময় কখনো পুরো প্রোগ্রামটাকে একবারে মাথার মধ্যে নেব না। কেন নেব না? যে আমরা এই যে যোগ করব না, বিয়োগ করব না, গুণ করব না, ভাগ করব, এটা মাথার মধ্যে আমরা একবারেই নেব না। আমরা প্রথম সির একটা স্ট্রাকচার করে ফেলবো। সির আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, সমস্যা নেই স্যার, চলতেছে। না 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 না, ওটা রুটিন আপনি মেইল করেছেন কিন্তু ফাইল অ্যাটাচ হয়নি, এমটি মেইল চলে আসছে। তো কালকে হবে না, কালকে হবে, সমস্যা নেই, সমস্যা নেই। হোস্ট ডিসকানেক্টেড হয়ে গেছে সঙ্গে। স্যার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি কোনো গুগল ক্লাসরুম ক্রিয়েট করা? আচ্ছা, স্যার আছে কিন্তু আমি আছি দনল স্যার ফোন দিছিল, ঠিক আছে? তো আমি বলি যে আমরা যখন এই প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামটা করার সময় আমরা কি করে চিন্তা করব? যে আমরা প্রথম চিন্তা করব যে আমরা কিছুই চিন্তা করব না। প্রথম চিন্তা করব যে সি প্রোগ্রামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমি লিখে ফেলবো। ক্লিয়ার? তারপরে যোগ করব না, বিয়োগ করব না, ভাগ করব, সেটাও চিন্তা করব না। চিন্তা করব যে আমার কাজ করতে হলে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ক্লিয়ার? তারপরে যোগ করব না, বিয়োগ করব, সেটাও চিন্তা করব না। যে ভ্যালু নিয়ে কাজ করতে হলে ভ্যারিয়েবল আমার ভ্যালু রাখতে হবে। দেন আর প্রিন্টএফ কি করব না করব, সেটা যোগ বিয়োগের আগেও চিন্তা করব না। তার কারণ কি, আমি মাথায় কোনো প্রেশার নেবই না। বোঝা গেছে? আপনি যদি সবগুলো একসাথে নেন তাহলে আপনার মনে হবে যে আমি ওইটা পারবো না। তা না, আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, ধাপে ধাপে আগাবেন, হয়ে যাবে, সলিউশন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আপনি যে দেখাইছেন একটু দয়া করে তাহলে শেয়ারটা অফ করে দেন, আমরা বুঝতে পারছি মোটামুটি। শেয়ারটা যদি করেন, লিড করেন। আমাদের একজন অলরেডি সলভ করে দিল গ্রুপে, একটু তার হেল্প নিন, ঠিক আছে? আরেকজনের এরকম প্রবলেম ছিল, সে সলভ করে দিল। তো এখন দেখেন, আমরা যখন এই প্রোগ্রামটা রান করছি, এই প্রোগ্রামটা আমরা যদি রান করি আর দুইটা সংখ্যার যোগ করি, তো এই প্রোগ্রামটা আমরা যদি এটা দুই লাইনেও লিখি তাও কিন্তু লিখতে পারবো এইভাবে। যে প্রথম লাইনটা আমরা কি করলাম, এর ভ্যালু রাখলাম, দ্বিতীয় লাইনটা কি করলাম, প্রথম লাইনটা এর ভ্যালু, দ্বিতীয় লাইনটা বির ভ্যালু, ঠিক আছে? এইটা, এই প্রোগ্রামটা যদি 100 বার রান করি তাহলে ও কি করবে, 100 বারই এই দুইটা ভ্যালু যোগ করবে না, ঠিক কিনা? কিন্তু আমরা চাই যে ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে ইনপুট নিক, ইউজার যেটা ইনপুট দেবে সেটাকে যেন ও রান করে আউটপুট দেয়। তো আমরা গতদিন দেখছিলাম স্ক্যান, মানে ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশনের নাম শুনছিলাম, সেটা কি? স্ক্যানএফ। এখন স্ক্যানএফটা লিখতে হয় কোথায়? ধরেন আমরা এর ভ্যালুটা ইনপুট নেব, তাহলে আমাদের এভাবে লিখতে হবে, স্ক্যানএফ, আমরা কি করব, পার্সেন্ট অফ ডি। এই পার্সেন্ট অফ ডি মানে বোঝাবে যে আমি ইন্টিজার টাইপ ডাটা ইনপুট নিতে চাই। তারপরে এখানে কমা দিয়ে আমাদেরকে একটা এম্পারসেন্ট বা অ্যাড্রেস সিম্বল দিতে হবে। ভ্যালুটা কার মধ্যে থাকবে, চলে যাবে, সেটা লিখতে হবে। এটার আমি বলে দিই কেমন করে হয়। যে দেখেন, তার আগে একটা সিচুয়েশন থিঙ্ক করেন, আমি একটা গল্প বলি। সে বাজার থেকে কেউ কিছু কিনে নিয়ে আসলো, সে একজন তার ছেলেকে পাঠালো বাজারে যে তুমি কিছু কিনে নিয়ে আসলো, এখন কিনে নিয়ে আসো। তো সে বিস্কিট কিনে নিয়ে আসলো। এখন তার আম্মুকে বললো যে আম্মু এটা কোথায় রাখবো? সে বললো যে ডাইনিং এ রেখে আসো, অমুক ডাইনিং এ সানসেটের উপরে একটা পট আছে, ওই পটের মধ্যে রেখে আসো। তো তার আম্মু যে বললো ডাইনিং এ রেখে আসো, সানসেটের উপরে পট আছে, তো এইটা কি ওই পাত্রের একটা অ্যাড্রেস না? অ্যাড্রেস কি না? অ্যাড্রেস। কিন্তু পরে যদি ওই পটের থেকে কোনো কিছু খেতে চায় ও, তাহলে কি ওর আম্মুর কাছে আবার শুনবে নাকি যে কোথায় আছে ওটা? না। তার কারণ কি, সে তো জানেই কোথায় আছে। তো এখন এই ভ্যারিয়েবল ইনপুটের ক্ষেত্রে যেটা হয়, একটু খেয়াল করে দেখেন,
যে প্রথমে বলে দিতে হয় যে আমি কোন টাইপের ডেটা ইনপুট নেব। এই পার্সেন্ট ডি দ্বারা আমরা বুঝালাম যে আমরা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা ইনপুট নেব। ইনপুট নিয়ে ওটা কার মধ্যে রাখবো, এর মধ্যে। তো এর মধ্যে যে রাখার সময় এর অ্যাড্রেসে বলে দিতে হয় এম্পারসেন্ট, এই সিম্বলটা দেওয়া মানে বোঝায় যে এ যে ভ্যারিয়েবলটা তুমি ডিক্লেয়ার করছো তার অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা রেখে আসো। ক্লিয়ার? প্রত্যেকটা ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তার একটা একটা অ্যাড্রেস থাকে, ঠিক আছে? বোঝা গেল কি? তো অ্যাড্রেসে। আর প্রিন্টএফ যখন আমরা করি এই পার্সেন্ট ডি মানে বোঝায় যে একটা ইন্টিজার প্রিন্ট করো, কার ভ্যালু, এর ভ্যালু, তখন সে ওইটা ব্যবহার করবে, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাড্রেসের দরকার নেই। তাহলে অ্যাড্রেস কিসের সময় দরকার? স্ক্যানএফ এর সময়। প্রিন্টএফ এর সময় ইনপুট নেওয়ার দরকার নাই। প্রিন্টএফ এর সময় কি এই অ্যাড্রেসের দরকার নাই, ইনপুট না আউট মানে অ্যাড্রেসের দরকার নাই, শুধু ভ্যারিয়েবলটা হলেই হবে। কিন্তু স্ক্যানএফ এর সময় আমাদের কি করতে হবে? অ্যাড্রেস সিম্বলটা থাকতে হবে। তো আমরা যদি এখন আমাদের যাই, একটু খেয়াল করে দেখেন, আমি কোডটাতে যাব যে আমরা এখানে স্ক্যানএফ করলাম। কি স্ক্যানএফ করলাম? পার্সেন্ট ডি মানে ইন্টিজার টাইপ, কার ভ্যালু এটা, এর ভ্যালু, কার মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে। তো আমরা যদি এখন এটা রান করি, দেখেন প্রোগ্রামটা ওয়েট করতেছে। কার জন্য ওয়েট করতেছে বলেন তো? ইনপুটের জন্য। এর ভ্যালুর ইনপুটের জন্য। এর ভ্যালু ইনপুটের জন্য। তো আমরা একটা ভ্যালু দিয়ে দিই, যে সে দিলাম আমরা 12। এই 12 কার মধ্যে যাবে? 12 এর মধ্যে। 12 লিখে কিন্তু ইন্টার দিতে হবে। 12 লিখে কি করতে হবে? ইন্টার দিতে হবে। তো ইন্টার দিলে দেখেন কার সাথে যোগ করলো? বির সাথে। বির ভ্যালু কত? 7। বির ভ্যালু 7। তার কারণ আমরা একটা ইনপুট নিয়েছি, তো সেটা এর মধ্যে চলে গেল, আর বির ভ্যালু 7। আমরা যদি চাই যে দুইটা ইনপুট নেব, তাহলে আমরা কি করব? দুইটা স্ক্যানএফ, একটা স্ক্যানএফ নেব আর একটা স্যার আলাদা করে নেওয়া যায়, আবার একসাথেও নেওয়া যায়। দুইটা পার্সেন্ট। আচ্ছা, আমরা তো জানি না, আমরা একটা একটা করে শিখতেছি, ঠিক আছে? তার কারণ যারা জানেন তা তো জানেনই, কিন্তু আমাকে ঠিক করতে হবে যে আমরা অনেকেই জানি না, তাই না? জি স্যার। এই তো আমরা দুইটা, একটা গেল কিসের মধ্যে? এর মধ্যে, আর একটা গেল বির মধ্যে। তো এইটাকে যদি আমরা এখন রান করি তাহলে আমরা দুইটা ইনপুট দিতে পারবো, ঠিক আছে? কিন্তু দেখেন ইনপুট দেওয়ার আগে আমার কোনো মেসেজ নাই, কোনো কিছু শো করতেছে না। তো সফটওয়্যার কি হয়, আমরা বিভিন্ন আইকন দেখে, বিভিন্ন বাটন দেখে বুঝে ফেলি। তো আমরা কি করতে পারি যে উপরে সুন্দর করে একটা মেসেজ দিতে পারি। কোথায় দিব মেসেজ? ইনপুট নেওয়ার আগে। এখানে printf enter a and b। আচ্ছা, তো তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তো তখন আমরা ইনপুট দিতে পারবো। এ দিলাম 12, বি দিলাম আমরা 67। তো আমরা এরকম চলে আসলো 79, ঠিক আছে না যোগ? আচ্ছা, আমরা এখানে একটা স্ল্যাশ এন দিই, তাহলে নতুন লাইন হবে। আচ্ছা, আমি রেকর্ড অফ করে অফ দা রেকর্ড একটু কথা বলি। দুইটা ভ্যালু ইনপুট নিতে পারি এবং সেটা যোগ করতে পারি, ঠিক আছে? এটা আমরা করতে পারি। এখন একটু খেয়াল করেন, তো তাহলে আমরা কি করে ফেললাম? দুইটা সংখ্যার যোগ করে ফেললাম। তো দুইটা সংখ্যার যোগ ছাড়া আমরা আর কিছু করলাম কিনা? যদি আমি এখানে গুণ দিতাম, গুণ, তাহলে দুইটা সংখ্যার গুণ করতো না? গুণ করতো কি? গুণ করতো। হ্যাঁ, গুণ করতো। তো এস দিস ইজ বলে যে শুধু সাম রাখবে তা কিন্তু না, এই পাত্রের মধ্যে আপনি যা রাখবেন। এখন একটা বাটির মধ্যে আমরা যখন দুধ রাখি তখন বলি এটা দুধের বাটি, যখন মধু রাখি বলি মধুর বাটি, তাই না? যখন সেটার মধ্যে মুড়ি রাখবো বলবো সেটা মুড়ির বাটি। বোঝা গেল কি আমার কথা? মানে সামের এস এর মধ্যে যেটা রাখবো সেটাই পাবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই যে দুইটা সংখ্যার গুণ করে ফেললাম, দুইটা সংখ্যার গুণ। এখন আমি আপনাদেরকে কিছু কাজ দেব, সেটা কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। তো আমি সাহায্য করব যদি না হয়। তো দেখেন, আমাদের যদি বলে, আমাদেরকে একটা সি প্রোগ্রাম করতে বললো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করতে বললো, তাই না? তো আমরা ধরলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এরিয়া নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে।
তা আমি যদি a গুণ b করি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে না? হবে স্যার। আমাকে যদি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমি যদি a গুণ a করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে না? হবে। যদি বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমি যদি এরকম করি a ইন্টু b ডিভাইড বাই 2, যে সমকোণী ত্রিভুজ যেটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করব তাহলে a দৈর্ঘ্য b প্রস্থ ধরতে পারি আমরা, তাই তো? যখন বর্গক্ষেত্রের করব তখন a কে আমরা বর্গক্ষেত্রের বাহু ধরতে পারি, আর এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র ভূমি উচ্চতা ধরতে পারি, আর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? সেই হাফ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ, ঠিক কি না? বোঝা গেল কি? এইটা বোঝেননি এমন কেউ আছেন নাকি? বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, বুঝে যদি থাকেন এই তিনটা প্রোগ্রাম একটু দয়া করে ফেলেন, একই কাজ। যেটা করছেন ওটা চেঞ্জ করলেই হবে, কপি করে পেস্ট করতেও পারেন। এবং এই রেসপন্সটা আমি মোটামুটি সবার কাছ থেকেই চাই। একটু ট্রাই করেন, কপি করে পেস্ট করে। হ্যাঁ করেন, আপনারটা একটু শেয়ার করেন, আমরা একটু দেখি। মানে আমরা যাদের একটু দুর্বলতা আছে আমরা একটু বুঝে নেব যে কি অবস্থা। ও রিমাইন্ডার সহ নাকি? না আমি তো এটা চাচ্ছি না যে এরিয়াটা তো এটা প্রোগ্রামটা হয়েছে, কিন্তু আমি তো যোগ বিয়োগ গুণ ভাগ চাচ্ছি না। আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল চাচ্ছি। আমি করছি, আমি দেখাবো স্যার আমি করছি অনেক আগে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? দেখাবো স্যার। আপনার শেয়ার করবো। কোড কিন্তু হয়েছে, এটা মোবিল নিয়ে আপনার কোড কিন্তু হয়েছে, ঠিক আছে? আচ্ছা আমরা তো আরেকটা দেখি একটু। মোবিল নিয়ে আপনি একটু শেয়ারটা অফ করেন। আমাকে শুনতে পাচ্ছেন মোবিল নিয়ে আপনি? জি স্যার। আপনি একটু শেয়ারটা অফ করেন, মানে স্যার ওটা আমার টা না স্যার। তো এটা কার যেটা শেয়ার হয়েছে স্যার এখন? দীপক সরকার। এটা একটু অফ করেন, দীপক সরকার, এটা একটু অফ করেন। স্যার আমারটাকে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, মোবিল নিয়ে আপনি একটু শেয়ার করেন তো দেখি। মানে কোড করবেন, একজন কোড যেন দেখে আরেকজন বুঝতে পারে, ঠিক আছে, যে কোথায় কি হলো। আর এখানে ইন্টিজার নিয়েছে ট্রায়াঙ্গেলের বেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা হবে, আমরা সলভ করে ফেলবো। আচ্ছা স্যার আমিও করেছি, একটু শেয়ার করব স্যার। এটা হয়ে যাক, আমরা একটু বুঝে নিই। আপনি আমাদেরকে একটু বলেন যে কিভাবে কি হলো। স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, যে শেয়ার করছেন তিনি বলবেন। জি স্যার, প্রথমে স্যার আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এ এবং হ্যাঁ বি নামে। হ্যাঁ পরে স্যার আমরা ভেরিয়েবল গুলার যে স্ক্যান করে নেব, মানে ইউজারের কাছ থেকে নেব, এর জন্য আমরা একটা মেসেজ প্রিন্ট করছি ইন্টারভিউ নাম্বার। তখন আমরা আবার আসছি স্যার দুইটা ভ্যালু আমরা ইউজারের কাছে স্ক্যান করবো, এই জন্য স্যার আমরা দুইটা %a %b নিচ্ছি। জি নেওয়ার পরে স্যার যথাযথ আমরা এরিয়া বের করব, তখন আমরা এরিয়ার সূত্র মানে বাহু স্কয়ার স্যার a ইনটু a, এটা স্যার করলাম। করার পরে স্যার আমরা এটা প্রিন্ট করে দিলাম। জি প্রথম হলো এটা স্যার। পরে আমরা স্যার ট্রায়াঙ্গেল করছি, ট্রায়াঙ্গেলের সূত্র হাফ ইনটু উচ্চতা স্যার। জি। স্যার আমার কি এখানে কোনো ভুল আছে স্যার? হাফ মানে তো 0.5। না আমি ভুল যেভাবে নাই, ভুল নাই, বুঝাই। ভুল নাই। একটু বলি যে যেটা হয়েছে এটা তো দেখলাম আমরা, তাই না? তো জি স্যার। এখন একটু ইনপুট দেন, তখন বোঝা যাবে। ইনপুট দেন, রান করেন। জি স্যার। আচ্ছা নাম্বার আমরা কনসোলটা শেয়ার করেন, আমরা কনসোল কিন্তু পাচ্ছি না আমরা। কনসোল পাচ্ছেন না? না আমরা পাচ্ছি না।
ও শিট, তাহলে তো আমার শেয়ার স্ক্রিনে যাবেন, শেয়ার স্ক্রিন থেকে স্ক্রিন সিলেক্ট করতে হয় না, টোটালটা দিলে টোটাল স্ক্রিনে চলে আসে। জি স্যার আমি পাইছি। হ্যাঁ স্যার পাইছেন? হ্যাঁ পাচ্ছি। এখন আমি যেটা বলি সেটা ইনপুট দেন। জি স্যার। তো 3 দেন আর 2 দেন। 2, তাহলে রেজাল্টটা কত হওয়ার 6 এর অর্ধেক, তাই না? আচ্ছা 6 এর অর্ধেক, তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ওইটা 3 হয়ে আসছে, তাই না? তো এটা জি হবে স্যার। না, আমরা আরেকটা দেখি, স্যার আরেকটা দেখি, দেন তো দেখি। স্যার আবার ইনপুট করব? হ্যাঁ আবার ইনপুট দেন। স্যার এখানে আপনার 0.5 তো ফ্লোটিং সংখ্যা, এটা তো ইন্টিজার না। ইন্টিজার তো না, আমরা সেটা বলতেছি না। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখানে সমস্যা যেটা হচ্ছে যে আমরা ট্রায়াঙ্গেলকে যখন গুণ করতেছি, গুণ, তাই না? গুণ জি যখন স্যার। করতেছি, তো গুণ করতেছি কি 0.5 দিয়ে, তাই না? এই 0.5টা কি, 0.5টা কি? ফ্লোটিং স্যার স্যার। আমরা ফ্লোট ফ্লোট। অথবা ডাবল ইউজ করতে পারবো। তাহলে এই ট্রায়াঙ্গেলের জন্য আমাদের কি ইউজ করতে হবে? ফ্লোট ইউজ করব। ফ্লোট ইউজ করতে হবে। আর পার্সেন্ট ডি এর জায়গায় কি দিতে হবে? পার্সেন্ট এফ দিতে হবে, ঠিক আছে? পার্সেন্ট এফ। এখন ঠিক আছে, ওকে। তো এখন তাহলে আপনার শেয়ারটা আমি অফ করি, ওই ব্যাপারটা আমি একটু বলি। জি স্যার। ওইটা কেন কি জন্য সেটা বলি। দেখেন আমরা তো করি, কিন্তু কম্পিউটার একটু বোকা, কম্পিউটার আমাদের থেকে একটু বোকা। বোকা কি কারণে আমি বলি, যে একটু খেয়াল করেন, আমি নতুন একটা এমপি ফাইল নিলাম, এটাকে সেভ করে দিলাম। আচ্ছা ওটা পেস্ট করলাম। তো আমি যেটা করব, আমাদের কিছুই দরকার নাই, সে যে ইন্ট এ ধরলাম, ইন্ট এ একটা ভ্যারিয়েবল। তো এখানে আমরা এ কে প্রিন্ট করতে চাই, এ কে প্রিন্ট। তো আমি লিখলাম এখানে নিচে যে এ ইকুয়াল টু 5/2। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ম্যাথ করি, সেখানে এই এর ভ্যালু কত হওয়ার কথা আমাদের? 2.5। 2.5। দেখি তো আমরা কত আসে। 2 আসবে। আমরা তো জানি না, আমি তো জানি না, আমি দেখলাম রান করে কত আসে, ঠিক আছে? আমরা রান করে দেখলাম যে আমাদের কত আসে। তো আমরা কি দেখলাম, যে আমাদের এর ভ্যালুটা আসলো 2, কিন্তু আসলে আমাদের আমরা যে ম্যাথ ছোট থেকে করছি, সেখানে আমাদের কি হওয়ার কথা ছিল? 2.5 হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সেখানে 2। তো তার কারণ হলো এই যে এই কম্পিউটার একটু বোকা, আমাদের মতো এতটা চালাক না। তো বোকা কেন? ও যখন একটা পূর্ণ সংখ্যাকে আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে, সে আমরা 5 কে ভাগ করতেছি 2 দিয়ে, দুইটাই কি পূর্ণ সংখ্যা না? তো ও যখন একটা পূর্ণ সংখ্যাকে আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে, ও ধরে নেয় যে আমাদের রেজাল্টটাও হবে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? রেজাল্টটা হয় একটা পূর্ণ সংখ্যা। আবার আরেকটা ব্যাপার, এটা হলো এই কেসে। আরেকটা ব্যাপার, আমরা যখন যে পাত্রটায় রাখছি, পাত্রটা তো আমাদের পূর্ণ সংখ্যারই পাত্র, তাই না? সেখানে কি ভগ্নাংশের জায়গা হবে? না, জায়গা হবে না। তো সেজন্য কি হবে, যে প্রথম কারণ কি, যে আমরা একটা পূর্ণ সংখ্যাকে আর একটা পূর্ণ সংখ্যা দিয়ে যখন ভাগ করি, তখন ও মনে করে যে রেজাল্টটাও হবে একটা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? কিন্তু যদি আমরা এমন করি, সে এরকম যে 5/2.0, তখন ও কিন্তু ধরে নেবে যে রেজাল্টটা হবে একটা ভগ্নাংশ হতে পারে। কিংবা 5.0/2 এটাও যদি করি, তখনও ধরে নেবে রেজাল্টটা ভগ্নাংশ হতে পারে। বোঝা গেল কি? এটাও যদি করি তাও ধরে নেবে যে ভগ্নাংশ হতে পারে, এটাও যদি করি ধরে নেবে ভগ্নাংশ হতে পারে এই সিচুয়েশনে। কিন্তু উপরেরটা করলেও ধরে নেবে যে পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি,
রেজাল্টটা হবে আর একটা পূর্ণ সংখ্যা, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমাদের যে পাত্রটা আছে ভ্যারিয়েবল, এইটা কি আমাদের পূর্ণ সংখ্যার পাত্র না? পূর্ণ সংখ্যা। তো এ সবসময় কি করবে, এ সবসময় ওই পূর্ণ সংখ্যায় রাখবে, যে ভগ্নাংশ যেটা আছে সেটা যাবে না, দেবে না। তো আমাদের ভগ্নাংশ নিয়ে যখন আমরা কাজ করতে হবে তখন আমাদের পূর্ণ সংখ্যা আমরা নেব না, নেব ফ্লট মানে ভগ্নাংশ। ঠিক আছে, বোঝা গেল কি? Yes, sir. তখন আমরা নেব ফ্লট। তাহলে এখন সবই ঠিক আছে, আমরা এখানে কি দেব? পার্সেন্টেজ। পার্সেন্টেজ। এই শুধু এতটুকু করলেই কাজ হয়ে যাবে আশা করি। স্যার একটা কোশ্চেন ছিল, আমি শেষ করি। তো যখন আমরা এটা দিলাম তখন ও কি করে, যে এই যখন যে আমরা এখানে 0.2 দিনি, তার 5.0 দিনি, কিন্তু এই কাজটা যে আমরা করছি, তাই না? তখন ও বুঝে নিছে যে আমি যে ভাগটা করব এই ভাগটাও একটা ভগ্নাংশ হতে পারে এবং এর পাত্রটা যেটা আছে সেটাও একটা ভগ্নাংশ। বোঝা গেছে কি? বলেন তো কোশ্চেন। স্যার আপনার রেজাল্ট তো টুইট ইনপুট দেওয়ার সময় সে ইন্টিজার ধরে নেবে। বলেন কোশ্চেন কার? নামটা আপনি কোন অ্যাপ্লিকেশনে কাজে লাগাবেন তাই। আচ্ছা, আমাদের কেউ মনে হয় শেয়ার করতে যাচ্ছিলেন, তাই না? স্যার আমি কি শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওই যে আমাদের এই যে প্রথম কে শেয়ার করতে চাইলেন না? জি স্যার আমি চাইছিলাম। হ্যাঁ করেন, আপনি শেয়ার করেন। স্যার স্ক্যান। আচ্ছা এখন স্যার বিল্ড দেব? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো দেখেন এই যে কনসোলটা একটু ডান পাশে সরায় রাখেন, এটা একটু সরান, তাহলে আমরা দেখতে পাবো, কোডটাও দেখতে পাবো, কনসোলটাও দেখতে পাবো। স্যার দেখা ব্ল্যাক যাচ্ছে? ব্ল্যাক কনসোলটার উপরে ক্লিক করে ডাইনে সরায় রাখেন, ডাইনে আবার মিনিমাইজ করেন। এবার ক্লিক করে একটু ডাইনে, হ্যাঁ আমরা কোডটাও দেখতে পাচ্ছি। দেখেন এই যে ইন্টার এ, এটা কোন লাইনের জন্য আসলো বলেন তো? যে যিনি বলতেছেন স্ক্যানএফ এর সমস্যা, তাকে বলি যে প্রিন্ট ইন্টার এ, এই মেসেজটা আসলো আমার 6 নাম্বার লাইনের জন্য, আর ভ্যালুটা নিল 7 নাম্বার লাইনের জন্য। তারপরে ইন্টার বি, এইটা আসলো 8 নাম্বার লাইনের জন্য, আর ভ্যালুটা নিল 9 নাম্বারের জন্য। ঠিক আছে, বোঝা গেল কি? এবার দেন ইন্টার দেন, এই যে ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে এতটুকু তো আমাদের ক্লিয়ার মোটামুটি নাকি? স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমরা কি করে ভগ্নাংশ ইনপুট নিতে পারি এবং সেটা দিয়ে কাজ করতে পারি, ভাগের সময় কি করতে পারি সেটা দেখলাম। এখন আমরা একটু দেখি যে আমরা তো ক্যারেক্টার ইনপুট নিয়ে এখনো দেখিনি, দেখছি কি না? না স্যার। তো ক্যারেক্টারটা একটু দেখি। আচ্ছা, তো আমি একটা নতুন প্রোগ্রাম নিলাম, একটা সেভ করলাম। এই তো আমরা ক্যারেক্টার যদি ইনপুট নিতে চাই তাহলে আমাদের ক্যারেক্টারটাই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ক্যারেক্টার সে পি ডিক্লেয়ার করলাম। তো আমরা প্রত্যেক ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জিনিস দেখলাম, যে একটা ভ্যালু অ্যাসাইন করা যায় আবার ভ্যালুটা ইনপুট নেওয়া যায়। তারপর যদি অ্যাসাইন করি তাহলে পির ক্ষেত্রে অ্যাসাইন করতে গেলে আমরা সবসময় মনে রাখতে হবে যে ক্যারেক্টার অ্যাসাইন করতে গেলে তার দুই পাশে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। ক্লিয়ার? ক্যারেক্টার অ্যাসাইন করতে গেলে আমাদের দুই পাশে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমরা এবার যদি পির ভ্যালুটা প্রিন্ট করতে চাই, যে পি ইজ, তারপরে ইকুয়াল টু দিলাম, পার্সেন্ট আমরা কি দেব? সি।
সি দিয়ে কার ভ্যালু, পির ভ্যালু। তো এটা যদি আমরা করি তো এখন দেখেন কি হয়, এই যে পির ভ্যালু এ, আমরা যদি এ না রেখে এখানে অন্য কিছু রাখতাম সে বি, তাহলে সে বির ভ্যালু প্রিন্ট করতো। ঠিক আছে কি, বোঝা গেছে? তো এইটা যদি আমরা এভাবে অ্যাসাইন না করে আমরা ইনপুট নিই, তাহলে এখানে কি স্ক্যানএফ আমাদের ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য পার্সেন্ট অফ সি আর অ্যাড্রেস অফ পি। ঠিক আছে, তো স্ক্যানএফ করার আগে আমরা সুন্দর করে একটা এসএমএস দিই যাতে আমরা দেখতে সুবিধা হয়। enter an alphabet। তো তারপরে যদি আমরা রান করি তাহলে আমরা কি করতে পারবো, যে অ্যালফাবেট আমরা ইনপুট দেব সেটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। ঠিক আছে তো, তাই না? তাহলে আমরা কি দেখলাম যে আমরা অ্যালফাবেট ইনপুট নিতে পারি। তো আমরা এখনো কিন্তু অনেক কিছুই পারি না, যেমন দেখি কি পারি না, যে একটা অ্যালফাবেট ইনপুট নিতে পারি কিন্তু দুইটা কি করে একসাথে নেব, কিংবা একটা নাম কি করে নেব, এগুলো তো আমরা জানি না, তাই না? তো এগুলো আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে আগাবো। তো আমরা ছোটখাটো একটা প্রবলেম সলভ করতে পারি কি, ছোটখাটো একটা প্রবলেম বলতে এরকম যে আমরা মানুষের নাম যদি বলি যে এ বি সি, এইগুলো মানুষের নাম হতে পারে আমাদের, তাই তো? ও আরো একটু বলি তাহলে আমি, যে এই যে আমরা ভ্যালু গুলো দিলাম, এই যে অ্যালফাবেট গুলো প্রিন্ট করলাম, অ্যালফাবেট গুলো প্রিন্ট করলাম। তো এখন একটু খেয়াল করেন যে আমরা এখানে পার্সেন্ট সির জায়গায় যদি আমি পার্সেন্ট ডি দিই, কি দিই, পার্সেন্ট ডি, তাহলে কি ঘটনা ঘটে একটু দেখেন। ভ্যারিয়েবল নিলাম আমি ক্যারেক্টার টাইপ, কিন্তু দিলাম পার্সেন্ট ডি, বড় হাতের এ দিলাম, এখানকার একটা সংখ্যা দিবে, ভ্যালু কত দিল, 65। যদি আমি ক্যাপিটাল বি দিই তাহলে কত দেখাবে, 66। তারপরে আমি যদি আবার স্মল এ দিই তাহলে আমাদের কত দেখাবে, 97, তাই না? আজকে নাম্বার। তো এই ভ্যালুগুলো কোথা থেকে আসে আমি বলি, যে আমরা যতগুলো সিম্বল ইউজ করি, সিম্বল বলতে যে সিম্বল কাকে বলে সেটা আগে বলি। দেখেন আমি লিখি একটু, এই আমি কত লিখলাম, এটা কত লিখলাম আমি, 5। আচ্ছা, এটা কত লিখলাম, 3। এটা কি আসলে 3 না 5 টার উল্টা করা ট্রাই করলাম? স্যার উল্টা করার ট্রাই করছি। উল্টা করা ট্রাই করছি। এখন দেখেন যারা এই ডিজিট গুলো তৈরি করছে এরা যদি বলতো যে 5 ওভাবে না লিখতে হবে এভাবে, তাহলে আমরা তো এভাবে অভ্যস্ত হতাম, তাই না? জি স্যার। তার মানে এইগুলো হলো জাস্ট সিম্বল, তাই না? এইগুলো প্রতীক ছাড়া আর কিছু না। আরো একটা কথা বলি, যে একটু খেয়াল করেন যে আপনার 2 হাত, তো এক হাতে মনে করেন 4 কেজি চাউল আছে, আর এক হাতে চাল আছে 9 কেজি, কোনটা ভারী লাগবে? 9 কেজি। 9 কেজি ভারী লাগবে না? জি স্যার। 9 কেজি ভারী লাগবে, খুবই ভালো কথা। এবার যারা এই নাম্বারগুলো বানাইছে তারা যদি এভাবে বানাতো 1 2 3 9, তারপরে 5 6 7 4, এভাবে যদি বানাতো তখন আপনার কয় কেজি ভারী লাগতো? 4 কেজি ভারী লাগতো তখন। বোঝা গেছে কি? বোঝা গেছে? তার কারণ ব্যাপারটা সম্পূর্ণ কনসেপচুয়াল, ব্যাপারটা সম্পূর্ণ কনসেপচুয়াল। মানে কি 4 আর 9 এটা ব্যাপার না, 4 আর 9 কিন্তু এটা ব্যাপার না। ব্যাপার হলো আমরা অভ্যস্ত হয়ে গেছি ওটাতে।
ঠিক আছে? এই তো আমরা যতগুলো সিম্বল ইউজ করি, মেশিন তো আর সিম্বল বোঝে না, বোঝে? মেশিন সিম্বল বোঝে না, সে বোঝে কি নাম্বার। সে বোঝে কি নাম্বার, মেশিন বোঝে নাম্বার। তো আমরা যতগুলো সিম্বল ব্যবহার করি তার করসপন্ডিং নাম্বার আছে, যেটাকে বলে আস্কি ভ্যালু। তো এর করসপন্ডিং হলো 65, বির করসপন্ডিং হলো 97। তো আসলে মেশিন তো এইটাও বোঝে না, এই যে এর করসপন্ডিং যে 65 এটাও কিন্তু সে বোঝে না। সে কি বোঝে? ওইটার ইকুইভ্যালেন্ট বাইনারি। ওইটার ইকুইভ্যালেন্ট কি বোঝে? বাইনারি। ঠিক আছে? যদি ইকুইভ্যালেন্ট বাইনারিটা এরকম হয় তাহলে এটা বোঝে ও এটা। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট বাইনারিটা যদি এরকম হয় তাহলে ও বুঝবে যে এটা সেটা। তো এই হলো অবস্থা। আমরা আরেকটু হয়তো কথা বলবো, তার আগে আমরা একটু ছোট ব্রেক দিই, তাই না? আমরা যখন ভ্যালু রাখবো তখন একইভাবে যে আমরা যদি চাই একটা করে ভ্যালু আলাদা করে রাখবো সেটাও পারি। আবার যদি মনে করি যে না আমরা একের অধিক ভ্যালু একই লাইনে অ্যাসাইন করতে চাই সেটাও করতে পারি। ঠিক আছে? বুঝা গেল কি? এই আবার আমরা যদি ভ্যালু রাখতে চাই তো একসাথে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব আর একসাথে ভ্যালু রাখবো সেটাও পারি। ঠিক আছে? যে আমরা আগে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নাই, এক লাইনে ডিক্লেয়ার করছি এবং তাতে ভ্যালু রাখছি, সেটাও পারি। এই তাহলে কি গেল? উপরে কয়েকটা পদ্ধতি, এই আরেকটা। আর আরেকটা আমরা কি পারি, এই স্ক্যানএফ দিয়ে পারি, মানে ভ্যালু রাখার যে কয়েকটা প্রসেস। তো আমরা কি করতে পারি, শুধু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেখানে ভ্যালু রেখে দিতে পারি। ভ্যালু এক লাইনে একাধিক ভ্যালু রাখতে পারি, একটা ভ্যালু রাখতে পারি। তারপরে আমরা ভ্যালু রাখার সময় এক লাইনে অ্যাসাইন করে দিতে পারি। আবার যদি ইনপুট দিতে চাই পার্সেন্ট ডি ইউজ করতে পারি ইন্টিজারের ক্ষেত্রে। তো এইটা এরকম প্রত্যেক টাইপের ভ্যারিয়েবলের ক্ষেত্রে একই। এই যে আমরা যখন ফ্লট নিব তখন তার ক্ষেত্রেও একই। এই যে বিভিন্ন ডেটা টাইপ আমরা রাখলাম। তারপরে কি এখানে আমরা ভ্যালু রাখতে পারি। আমরা যদি চাই একাধিক ভ্যালু রাখতে পারবো। আমরা যদি চাই যে অ্যাসাইন করে দিব আর ডিক্লেয়ার একসাথে হবে, ভ্যারিয়েবল ঘোষণা এবং ভ্যালু রাখা একসাথে। আর যদি চাই যে আমরা স্ক্যান করব তাহলে স্ক্যান করে নিব। এইগুলো আমরা করতে পারি। তো ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম, ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম একই। এই তো আমাদের নতুন বলেন স্যার ওই মানে আমরা যদি এক লাইনে বলেন, এক লাইনে যদি আমরা ভেরিয়েবল গুলো রাখি তাতে তো কাজের ক্ষেত্রে সহজ হবে যদি একটা একটা করে না রাখি। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তো সহজ হবে বটেই। তো এটা নির্ভর করে যে আসলে আমরা যদি শিখতেছি কোনটা। আমরা শিখতেছি এতগুলো ওয়ে আছে আমাদের, ঠিক আছে? এতগুলো ওয়ে আছে। এখন আমরা কাজের সময় যেটা সুবিধাজনক মনে হবে আমরা সেটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এই আর আমাদের আরেকটা টপিক নতুন শুরু হবে আজকে। তো আমরা চিন্তা করছি যে আজকে করবো না, আগামী দিন করবো। তাই যে